আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেল রুম অফ ফিজিক্সের আজকের ক্লাসে। আজকে আমরা ভেক্টর লেকচার 3 নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা ভেক্টর লেকচার 3 নিয়ে আলোচনা করব। তো এইচএসসি 26 যারা আছো, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে রহমতে সবাই ভালো আছো। তো সামনে কয়েকদিন পর তোমাদের কলেজ লাইফ শুরু হবে, ইন্টারমিডিয়েট লাইফ শুরু হবে। বিশাল একটা ছোট্ট একটা সময়ে কিন্তু বিশাল পড়াশোনা, অনেক পড়াশোনা। তোমাদের আশা করি ফুল সিলেবাস থাকবে এবং তোমাদের পড়াশোনাটাও বেশি। তো তোমাদের এখন তো আর কয়দিন পরই তো কলেজ, মনে করো এখন অনেকে কলেজ চয়েস দিবে। এই মাত্র নটরডেম কলেজ এবং সেন্ট জোসেফের রেজাল্ট পাবলিশ হলো। তো তোমরা তোমরা কিছু কিছু পড়াশোনা এগিয়ে রাখতে পারো, যে তোমার সামনে কলেজ লাইফ শুরু হবে। কিছুটা পড়াশোনা এগিয়ে রাখতে পারো, একটু ক্লাস টাস করতে পারো, যে দুই একটা চ্যাপ্টার হয়তো এগিয়ে রাখলে পরবর্তীতে পড়তে সুবিধা হবে। আর ইন্টারমিডিয়েট লাইফে টাইম নষ্ট করা একেবারেই যাবে না, ভুলেও যাবে না। টাইম নষ্ট করলেই কিন্তু শেষ। আমি ফার্স্ট ইয়ারের দিকে, প্রথম দিকে সময় নষ্ট করেছিলাম, কিছু গ্যাপ ছিল যেটা আমি শেষ পর্যন্ত ক্লিয়ার করতে আমার খুব কষ্ট হয়েছে। মানে একবার গ্যাপ রেখে দিলে সেটা পূরণ হতে চায় না, বুঝতে পারছো? তো এর জন্য কি হবে, সময়ের পর সময় পরে নিতে হবে। তুমি পড়ো কম সময়, কিন্তু সময়ের পর প্রতিদিন সময় পরে নিতে হবে। না হলে কিন্তু পরে ভুগতে হয়, এডমিশন টাইমে ভুগতে হয়, একাডেমিক টাইমে ভুগতে ভুগতে হয়। তো সময়ের পড়াটা সময় পরে নেবা। তো আজকে আমরা ভেক্টর লেকচার 3 নিয়ে আলোচনা করব। চলো আমরা ভেক্টর লেকচার 3 তে চলে যাই। প্রথমে যে আমরা দেখতেছি, আমরা প্রথম ক্লাস করেছিলাম এই ভেক্টর চ্যাপ্টারের, যে প্রথম ক্লাস আমরা করেছিলাম সেটা ছিল ভেক্টর কি, এর এগুলোর উপর। আর গতকালকে আমরা দেখেছিলাম, মানে লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম ভেক্টর রাশির জ্যামিতিক যোজন বা লব্ধি, দুইটা ভেক্টরকে যোগ করলে আমরা কিভাবে যোগ করতে পারি এই সূত্রগুলো দেখেছিলাম। সূত্রের প্রমাণ সহ দেখেছিলাম, কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমও দেখেছিলাম। আজকে আমরা একটা বড় টাইপ নিয়ে আলোচনা করব বা টপিক নিয়ে আলোচনা করব, উপাংশ, লম্বাংশ, দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের বিভাজন, যোজন ও বিয়োজন। তো টপিকটা অনেকটাই বড়। আজকের ক্লাসে আমি এই টপিকটাকে আমি দুইটা ভাগে ভাগ করেছি। একটা পার্ট, একটা ক্লাস হচ্ছে থিওরি ক্লাস। কি ক্লাস? থিওরি ক্লাস। আর এই টপিকের আরেকটা ক্লাস থাকবে হচ্ছে প্রবলেম সলভিং। বলেন তো আরেকটা কি থাকবে? প্রবলেম সলভিং। প্রবলেম সলভিং ক্লাস। তো দুইটা ক্লাসে আমরা এই টপিকটাকে ভাগ করেছি। আজকের ক্লাসে আমরা থিওরিটা দেখব। ওকে। আর নেক্সট ক্লাসে এই টপিকের উপর আমরা কি দেখব, একটু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। ওকে। আচ্ছা আসেন শুরু করি। প্রথমেই তো সবাই খাতা নিয়ে বসে যান, একটু নোট করবেন। নোট করলে ভালো। পড়াশোনা, তুমি একজন স্টুডেন্ট, তোমাকে নোট করা শিখতে হবে বা নোট করা জানতে হবে, বুঝতে পারছো? যাদের নোট করার অভ্যাস নাই, মনে রাখবা ইন্টারমিডিয়েটে তোমার নোট রাখতে হবে, বুঝছো? ক্লাস নোট রাখতে হবে। তুমি কলেজের ক্লাস করো আর কোচিং এর ক্লাস করো, যেখানে ক্লাস করো, অনলাইন ক্লাস করো, তোমাকে অবশ্যই ক্লাস নোট রাখতে হবে। কেননা পরীক্ষার আগে বই পড়াটা বা বই পড়া বা মডেল টেস্টে এত কিছু রিভিশন দেওয়া আসলে অনেকটাই টাফ হয়ে যায়। কিন্তু এই রিভিশন জিনিসটাই অতি অতি সহজ হয়ে যায় যদি তোমার কাছে একটা নোট থাকে। ওকে। নোট রিভিশন ম্যাটেরিয়াল একটা খুবই মানে কি বলবো, ইফেক্টিভ রিভিশন ম্যাটেরিয়াল। ওকে। আচ্ছা ফাইন। আসেন আমরা উপাংশ নিয়ে একটু আলোচনা করি। কি নিয়ে আলোচনা করব ভাইয়া? উপাংশ নিয়ে আলোচনা করব। ওকে। আচ্ছা, উপাংশ জিনিসটা কি? উপাংশ জিনিসটা হচ্ছে একটা ভেক্টরকে কয়েক ভাগে ভাগ করা। কি বলো? উপাংশ মানে একটা ভেক্টরের অংশ। কি বললাম? একটা ভেক্টরের অংশ। ঠিক বুঝি নাই। দেখো, বিষয়টা হচ্ছে, মনে করো তুমি একটা ট্রলি ব্যাগ টানতেছো। কি টানতেছো ভাইয়া? ট্রলি ব্যাগ টানতেছো। কিভাবে টানতেছো? তোমার হাত এভাবে কোনাকুনি করে, মনে করো হাত দিয়ে এটাকে ধরো, ট্রলি ব্যাগটাকে হাত দিয়ে ধরে কি করতেছো, টেনে টেনে এটাকে সামনের দিকে নিচ্ছ। কি বললাম? এই ট্রলি ব্যাগটাকে তুমি টেনে টেনে সামনের দিকে নিচ্ছ, মনে করো এটা তুমি। ওকে। তুমি মনে করো এটাকে টেনে টেনে কি করতেছো, সামনের দিকে নিচ্ছ। তো তুমি কিভাবে টানতেছো ভাইয়া? এই বরাবর টানতেছিলা না? এই বরাবর টেনে টেনে ট্রলিটাকে নিচ্ছ। কিন্তু ট্রলিটা যাচ্ছে কোন দিকে ভাইয়া? এই দিকে। তুমি বল দিছো এই দিকে, কিন্তু ট্রলিটা গতিশীল হচ্ছে এই দিকে। তাহলে কারণটা কি? আমি তো এইদিকে বল দেই নাই। এইদিকে তো আমি কোনো বল দেই নাই, তাহলে এইদিকে যাচ্ছে কেন ট্রলি? আমি যাচ্ছি কোনাকুনি, কোনাকুনি যাচ্ছে না কেন? মূলত এই ট্রলি ব্যাগের
এই যে তুমি যে বলটা টানছো এটা দুই ভাগে ভাগ হয়ে গেছে বা কয়েক ভাগে ভাগ হয়ে গেছে। তো একটা ভাগ মনে করো এই দিকে আর একটা ভাগ মনে করো উপরের দিকে, একটা ভাগ হচ্ছে এই দিকে। তো এই ট্রলি যে তুমি বলটা করছো এই বলের একটা অংশ সামনের দিকে কাজ করতেছে বলেই তো ট্রলিটা সামনের দিকে যাচ্ছে। তাহলে সামনে যাবো কেন? সামনের দিকে তুমি কোনো বল প্রয়োগ করতেছো না, তুমি বল প্রয়োগ করতেছো কোনাকুনি, কিন্তু ট্রলিটা যাচ্ছে সামনের দিকে। তার মানে কি সামনের দিকে তোমার বলের কোনো একটা অংশ কাজ করতেছে বলেই ট্রলি ব্যাগটা সামনের দিকে যাচ্ছে। তার মানে কি তোমার বলের একটা অংশ কাজ করতেছে এখানে, এবং সেটাকেই বলা হচ্ছে উপাংশ। আমি কি বুঝাতে পারছি? তুমি ট্রলি ব্যাগটাকে টানতেছো কোনাকুনি, ট্রলি ব্যাগটাকে তুমি কোনাকুনি এই দিকে টানতেছিলা, কিন্তু তোমার যে গতি, তোমার গতিটা হচ্ছে মানে ট্রলির গতিটা হচ্ছে এই দিকে। তাহলে এটা কেন হচ্ছে? তার মানে কি তোমার বলের একটা উপাংশ এইদিকে আছে বলেই, তোমার বলের একটা অংশ হয়তো এইদিকে আছে, এইদিকে কোনো একটা বল আছে বলেই তো ট্রলিটা এইদিকে যাচ্ছে। তাহলে তোমার বলের একটা অংশ এইদিকে আছে বলেই এই ট্রলিটা এইদিকে আছে। তার মানে কি একটা ভেক্টর কয়েক ভাগে বিভাজিত হতে পারে। কি বললাম ভাইয়া? একটা ভেক্টর কয়েক ভাগে কি হতে পারে? বিভাজিত হতে পারে। তাহলে আসেন উপাংশ জিনিসটা একটু লিখি। ওকে, তাহলে উপাংশ কি? আচ্ছা একটু দেখি প্লিজ। আচ্ছা ঠিক আছে, একটু আসেন। তাহলে উপাংশ জিনিসটাকে একটু সংজ্ঞা লিখতে চাই আমি, উপাংশ জিনিসের একটু সংজ্ঞাটা লিখি। আসেন আমরা একটু সংজ্ঞা লিখি উপাংশের। সংজ্ঞাটা এভাবে লেখা যায়, সেটা হচ্ছে, আচ্ছা লিখেন, একটি ভেক্টরকে একটি ভেক্টরকে একটি ভেক্টরকে দুই বা ততোধিক ততোধিক ভেক্টরে বিভাজন করলে তাদের উপাংশ বলে। কি বলে? উপাংশ বলে। একটা ভেক্টরকে দুই বা তিনটা ভেক্টরে যদি ভাগ করো, মনে করো এটা একটা ভেক্টর, এটাকে কয়েকটা ভেক্টরে তুমি ভাগ করে দিলা, তাহলে তুমি যে কয়েকটা ভেক্টরে ভাগ করে দিলা তাদেরকে বলা হচ্ছে উপাংশ। তুমি এফ কে কয়েকটা ভেক্টরে ভাগ করে দিলা, মনে করো এফ ওয়ানে ভাগ করলা, এফ টু কে ভাগ করলা, এফ থ্রি তে ভাগ করলা, তাহলে কি এইগুলা এইদিকে বেগের অংশ, যেটা বেগের একটা অংশ এইদিকে কাজ করতেছে সেটা বোঝায়। বুঝতে পারছো নাকি পারো নাই? আচ্ছা এখন মনে রাখবা, লেখো উপাংশগুলোর লব্ধি হচ্ছে, লেখো উপাংশগুলোর যে লব্ধি, উপাংশগুলোর লব্ধি সেটা হচ্ছে মূল ভেক্টর, মূল ভেক্টর। ওকে, তাহলে উদাহরণস্বরূপ আমরা দেখতে চাই একটু। মনে করো তোমার কাছে একটা ভেক্টর আছে। কি আছে ভাইয়া? একটা ভেক্টর আছে। তোমার কাছে কি আছে ভাইয়া? একটা ভেক্টর আছে। এই ভেক্টরের একটা নাম আছে, মনে করো এই ভেক্টরের নাম হচ্ছে, আচ্ছা তোমার কাছে কি আছে ভাইয়া? একটা ভেক্টর আছে। এই ভেক্টরটার নাম হচ্ছে মনে করো এফ ভেক্টর। কি ভেক্টর ভাইয়া? এফ ভেক্টর। এখন মনে করো তুমি এই ভেক্টরটাকে তিনটা ভাগে ভাগ করলা। কয়টা ভাগে ভাগ করলা ভাইয়া? এই এফ ভেক্টরটাকে আমি যদি বলি যে এফ ভেক্টরকে আমি ভাগ করলাম কয়টা ভাগে ভাইয়া? তিনটা ভাগে ভাগ করলাম মনে করো। এইটা একটা, এইটা একটা, এইটা একটা। নাম দিলাম এই তিনটা যে ভাগে ভাগ করলাম, আমি তো বললাম যে ভেক্টরকে ভাগ করলে তাদেরকে কি বলা হচ্ছে? উপাংশ বলা হচ্ছে। তুমি মনে করো এই যে তিনটা ভেক্টরে তুমি ভাগ করলা, এই তিনটা উপাংশের নাম হচ্ছে এফ ওয়ান, এফ টু এবং এফ থ্রি। মনে রাখবা যে উপাংশ গুলাকে যোগ করলে মেইন ভেক্টরটা পাবা। তাহলে কাকে তুমি ভাগ করছিলা ভাইয়া? এফ ভেক্টরটাকে ভাগ করছো না? এভাবে ভেক্টরকে তো ভাগ করা যায়, যেটাকে বলছি আমরা উপাংশ বলে, মানে এই ভেক্টরের একটা অংশ। ওকে, তাহলে এই অংশগুলাকে যদি আমি আবার জোড়া লাগাই তাহলে আমি কি পাবো? আমার আগের ভেক্টরটা আবার ফেরত পাবো। বুঝতে পারছো নাকি পারো নাই? বুঝতে পারছো নাকি পারো নাই? এই অংশগুলাকে যদি আমি জোড়া করি, জোড়া দেই, তাহলে আমরা কি পাবো? আগের ভেক্টরটাকে পাবো। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে উপাংশের কাহিনী আসলে। এখন আসেন উপাংশ রিলেটেড আমরা কিছু কি দেখবো, সূত্র দেখবো, বা উপাংশ, হ্যাঁ উপাংশ রিলেটেড কিছু সূত্র দেখবো। ওকে, আসেন একটু দেখি। তাহলে আমরা কি নিয়ে পড়তেছি ভাইয়া? উপাংশ নিয়ে পড়তেছি, ঠিক আছে। এখন আসেন উপাংশ রিলেটেড কি দেখবো ভাইয়া? সূত্র দেখবো। আসেন দেখি। আচ্ছা
এই দেখেন মনে করেন একটা ভেক্টর, কি একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই ভেক্টরের একটা নাম আছে, মনে করলাম এই ভেক্টরের একটা নাম হচ্ছে আর। কি বললাম, আর নামক একটা ভেক্টর আছে আমার কাছে, কি আছে ভাইয়া, আর নামক একটা ভেক্টর আছে। এই হচ্ছে আর নামক একটা ভেক্টর। কি করলাম ভাইয়া, এই আর নামক ভেক্টরটাকে আমি দুইটা ভাগে ভাগ করলাম। কি করলাম, আর নামক ভেক্টরকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম। এই হচ্ছে একটা, এই হচ্ছে আরেকটা, মনে করো। ওকে, এখন আমি ধরে নিলাম এই কোণটা হচ্ছে, এই কোণটা হচ্ছে কত, এই কোণটা হচ্ছে আলফা, এবং এই কোণটা হচ্ছে বিটা। ওকে, আর ভেক্টরকে আমি দুইটা ভাগে ভাগ করলাম। একটা মনে করো আর ভেক্টরকে কি কি ভাগে ভাগ করলাম, একটা মনে করো পি আর একটা মনে করো কিউ। ওকে, তাহলে এই যে দুই ভাগে ভাগ করলাম, এখন আমি দেখতে চাই যে এই যে দুইটা ভাগে ভাগ করলাম, মনে করো পি এবং কিউ, আমি পি এবং কিউ এর মান বের করতে চাই। কি বের করতে চাই, পি এবং কিউ এর মান বের করতে চাই। তাহলে আমি কি বললাম, প্রথমে একটা ভেক্টর মনে করো আর আছে, এটাকে আমি দুই ভাগে বিভক্ত করেছি, উপাংশ নিয়েছি দুইটি, একটা হচ্ছে পি উপাংশ আর একটা হচ্ছে কিউ উপাংশ। মনে করো কিউ উপাংশ, এই যে মূল ভেক্টরটি এটার সাথে আলফা কোণে আছে, এবং পি উপাংশটি মূল ভেক্টরের সাথে বিটা কোণে ক্রিয়ারত আছে। তো আমি বলছিলাম যে উপাংশগুলোকে যোগ করলে আমি আমার আগের ভেক্টরটাকে কি পাবো, ফেরত পাবো। ওকে ফাইন, তাহলে আমি যা বলছিলাম সেটা হচ্ছে উপাংশগুলোকে যদি আমি যোগ করি, এই যে পি এবং কিউ, অবশ্যই আমি আমার মেইন ভেক্টরটাকে ফেরত পাবো, ঠিক কিনা, বা মেইন ভেক্টরটাকে পাবো। ওকে, এখন মনে করো এই যে পি এবং কিউ, এই যে লব্ধি, আমরা জানি দুইটা ভেক্টরের লব্ধি কোন দিকে ক্রিয়া করে ভাইয়া, ভাইয়া তাদের সামান্তরিক, মানে সামান্তরিক অঙ্কন করলে তাদের কর্ণ বরাবর ক্রিয়া করে, ঠিক কিনা, তো তাদের কর্ণ বরাবর ক্রিয়া করে। তাহলে আমি একটা সামান্তরিক যদি আঁকি এখানে, দেখো তো এটা এরকম দাঁড়ায় না, এটাকে আরেকটু বর্ধিত করলাম। তাহলে এইভাবে যদি আমি একটা সামান্তরিক অঙ্কন করি, তাহলে সেটা এভাবে বর্ধিত হয় না। হ্যাঁ, ঠিক আছে। এখন লক্ষ্য করো, আমি বললাম পি ভেক্টরের মান কত এবং কিউ ভেক্টরের মান কত, ঠিক কি না। এখন মনে রাখবা এটা যদি আলফা হয়, দেখো আমি পি এবং কিউ এর মান চাচ্ছি, কিসের মান চাচ্ছি, পি এবং কিউ এর মান চাচ্ছি। তো এর জন্য আমি কি পদ্ধতি আছে, দেখেন এইটা যদি আলফা হয়, এইটা যদি আলফা হয়, তাহলে এই কোণটা কত হবে, আলফা হবে না। দেখেন তো এই কোণ যদি আলফা হয়, এই কোণও আলফা হবে, কেন হবে ভাইয়া, একান্তর কোণ। লক্ষ্য করো এইটা এবং এইটা হচ্ছে সমান্তরাল, এবং তাদের এই দুইটা হচ্ছে কি একান্তর কোণ, তাহলে একান্তর কোণগুলা কি হয়, সমান হয় না ভাইয়া, একান্তর কোণগুলা কি হয়, সমান হয়। তাহলে এইটা যদি আলফা হয়, এইটাও আলফা হবে। তাহলে লক্ষ্য করুন এইটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ। তাহলে আমরা যদি একটু নাম দেই, ও এ বি সি, ও এ বি সি ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ আছে, সে ত্রিভুজের নাম হচ্ছে ত্রিভুজ ওবিসি। কি ত্রিভুজ, ত্রিভুজ ওবিসি। এখন লক্ষ্য করেন ত্রিভুজ ওবিসি এর এই কোণটা জানি, এই কোণটা জানি, তাহলে এই কোণটা কি হবে, 180 থেকে এই দুইটা কোণের বিয়োগ, তাই না, আলফা প্লাস বিটা, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত বলো, 180 ডিগ্রি। বা এটাকে আমরা পাই দ্বারা প্রকাশ করতে পারি, 180 ডিগ্রি মানে কি পাই রেডিয়ান না, তাহলে পাই দ্বারা প্রকাশ করলাম। তাহলে এইটা কত হবে, 180 থেকে এই দুইটা বিয়োগ, ঠিক কিনা। আচ্ছা ঠিক আছে। এখন ত্রিভুজ ওবিসি এ একটা সূত্র আছে ত্রিভুজের, সেটাকে বলা হয় সাইন সূত্র। কি বলা হয়, ত্রিভুজের সাইন সূত্র, ত্রিভুজের সাইন সূত্র। তাহলে সাইন সূত্র অনুসারে একটা জিনিস আমি লিখতে পারি, এখানে কি লিখতে পারি ভাইয়া, দেখেন সাইন সূত্র অনুসারে আমি লিখতে পারি সেটা হচ্ছে পি বাই, দেখেন এইটা হচ্ছে পি, এইটা যদি কিউ হয়, ভেক্টরের প্যারালাল শিফটিং করলে এইটাও কিন্তু কিউ, তাহলে এইটা কি কিউ, এইটা কি পি। তাহলে ভেক্টরে ত্রিভুজের একটা সূত্র আছে, কি বললাম ভাইয়া, ত্রিভুজের এই সূত্রকে বলা হয় সাইন সূত্র। সাইন সূত্র বলে কি, যে ত্রিভুজের একটা বাহু, ধরো এই হচ্ছে একটা বাহু, নাম কি পি, বা এইভাবে না, মনে করো ত্রিভুজ ও এ বি এ সাইন সূত্র কি বলে, ত্রিভুজের একটা বাহু, মনে করো একটা বাহু কি এই ত্রিভুজের ও এ, এবং তার যে ওই বাহুর যে বিপরীত কোণ,
ওই বাহুর যে বিপরীত কোণ তার অনুপাত সবসময় সমান থাকে। একটা ত্রিভুজের একটা বাহু এবং তার বিপরীত কোণের অনুপাত সর্বদা সমান। তাহলে আমি যদি আরেকটা বাহু নেই, দেখো ও এ বি মানে ত্রিভুজ ওবিসি এর আরেকটা যদি বাহু নেই, আমরা ত্রিভুজ ওবিসি দেখতেছি, ত্রিভুজ ওবিসি না ওএবি দেখবো। আমরা কি দেখবো? ত্রিভুজ ওএবি দেখতেছি। আচ্ছা আসুন দেখি, এটা হচ্ছে ত্রিভুজ ও এ বি, ত্রিভুজ ও বি এ। আচ্ছা যাই হোক, একটা বাহু হচ্ছে ও এ, দেখেন তো একটা বাহু হচ্ছে ও এ, তার বিপরীত কোণ কোনটা দেখেন তো, এইটা না? তার বিপরীত কোণ ও এ এর বিপরীত কোণ কোনটা? এইটা না? তাহলে ত্রিভুজের একটা বাহু এবং তার বিপরীত কোণের যে অনুপাত সেটা কি হবে? সর্বদা সমান হবে। আরেকটা বাহু নেই, সেটা হচ্ছে মনে করেন এ বি, এবং তার বিপরীত কোণ কোনটা? বাই এই কোনটা, যেটা হচ্ছে বিটা, তার মানে সাইন বিটা। ভাইয়া ত্রিভুজের আরেকটা বাহু আছে না? ও ওবি, হ্যাঁ ওবি আছে, তার বিপরীত কোণ কোনটা? ভাইয়া পাই মাইনাস আলফা প্লাস বিটা, তাহলে সাইন পাই মাইনাস কি হবে? আলফা প্লাস বিটা হবে। এখন দেখেন ও এ, আচ্ছা ও এ ভেক্টরটা পি ভেক্টরকে নির্দেশ করতেছে না, তাহলে ও এর মান কত? পি বাই সাইন আলফা। এবি, এবি কাকে নির্দেশ করতেছে ভাইয়া? কিউ ভেক্টরকে নির্দেশ করতেছে। ভাইয়া কিউ তো আমি এইদিকে আঁকছিলাম, তাহলে এইদিকে কেন? কারণ ভেক্টরের প্যারালাল শিফটিং, আমরা জানি না ভেক্টর সমান্তরালি শিফট হয়। তাহলে এইদিকে কিউ আছে, সামান্তরিকের এই বাহুটাও কি হবে? কিউ হবে। তাহলে কিউ বাই সাইন বিটা। ওবি, ওবি কি ভাইয়া? আর না? আর ভেক্টরটা ওবি না? আর আর এই যে সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা, এটা কি হবে ভাইয়া? সাইন আলফা প্লাস বিটা। ভাইয়া পাই মাইনাস, মনে করো সাইন পাই মাইনাস এটা সমান কি? সাইন এ না? কেন বলো তো? কারণ হচ্ছে এইটা পাই মাইনাসে, পাই মাইনাসে, তার মানে কি এটা দ্বিতীয় চতুর্ভাগে আছে, আর দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ। ত্রিকোণমিতি তো এগুলো পড়ছো নাকি? আমাকে আবার দেখানো লাগবে? আশা করি আমাকে এটা দেখানো লাগবে না, লাগবে না। ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা দেখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমার আরেকটা পেজ লাগবে। এখন দেখো এর পরের লাইনটা একটু লিখি, আমরা কি পেলাম রেজাল্ট আলটিমেটলি। সেটা হচ্ছে আমরা যে রেজাল্টটা পেলাম সেটা হচ্ছে, এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে সেটা হচ্ছে পি বাই, সরি, আমরা যে রেজাল্টটা পেলাম সেটা হচ্ছে পি বাই সাইন আলফা কিউ বাই সাইন বিটা, পি বাই সাইন আলফা কিউ বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু আর বাই সাইন আলফা প্লাস বিটা। এখন আমি বলছিলাম আর নামক একটা ভেক্টর আছিল, কি আছিল? আর নামক একটা ভেক্টর। এটাকে আমি দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে পি আর একটা কি ভাইয়া? কিউ। দুই ভাগে বিভক্ত করছি, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। পিটা আছে বিটা কোণে আর কিউটা আছে আলফা কোণে। যদি এমন হয় তাহলে কি হবে? কিভাবে আমরা পি এবং কিউ কে বের করতে পারবো? আর কে আমরা দুই ভাগে ভাগ করছি, কি কি ভাগে? একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। এখন এই পিটা কি আর কিউটা কি আমি সেটা দেখতে চাই। তাহলে দেখেন পি কে আমরা লিখতে পারি এখান থেকে, এই দুইটা অনুপাত নিয়ে কাজ করি যদি, তাহলে পি ইজ ইকুয়াল টু লিখা যায়, কি লিখা যায় ভাইয়া? পি ইজ ইকুয়াল টু লিখা যায় সেটা হচ্ছে আর বাই সাইন আলফাকে ওইদিকে নিলাম, তাহলে সাইন আর সাইন আলফা। আচ্ছা একটু সুন্দর করে লিখি, পি কে লেখা যায় পি ইজ ইকুয়াল টু আর সাইন আলফা, আর নিচে লেখা যায় সাইন কি বলেন তো? আলফা প্লাস বিটা। আর কিউ সমান কি হবে বলেন তো? আর সাইন বিটা। দেখেন তো কিউ কোনটাতে আছে? এইটা। আর এইটা নিয়ে কাজ করব। তাহলে কিউ আর সাইন বিটা সাইন আলফা মাইনাস বিটা। এই তো উপাংশের সূত্র আমরা পেয়ে গেলাম। ভাইয়া উপাংশের সূত্র আমরা পেয়ে গেলাম না? কি বলছিলাম বলেন তো? আমরা বলছিলাম যে কোনো একটা ভেক্টরকে তুমি যদি দুইটা ভেক্টরে ভাগ করো এবং তাদের যদি কোনটা তুমি জানো যে দুইটা ভেক্টরে ভাগ করছো, তাহলে ওই ভেক্টর এই উপাংশ দুইটা উপাংশে ভাগ করলা, এদের যদি কোনগুলা জানো তাহলে তুমি
এই দুইটা উপাংশের মানও বের করতে পারবা। কিভাবে? দেখো, আর ভেক্টরকে আমরা দুই ভাগে ভাগ করছি, তাই না? তাহলে তুমি একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ, তাহলে পি ইজ ইকুয়াল টু কি হবে? আর সাইন অপরটার সাথে কোণ। পি এর মান, পি এর মানটা কি হবে? আর সাইন কিউ এর সাথে কোণ বা অপরটার সাথে কোণ। ওকে, আর নিচে হবে আলফা প্লাস বিটা। কিউ এর ক্ষেত্রে দেখো, কিউ এর মান কি হবে? সাইন আর সাইন অপরটা, অপরটা মানে হচ্ছে পি, পি ভেক্টরের সাথে কোণ কত ভাইয়া? বিটা। আর নিচে কি হবে? সাইন আলফা প্লাস বিটা। এইভাবে আমরা উপাংশ বের করতে পারি। আর একটা ভেক্টর ছিল, এটাকে আমরা দুইটা অংশে বিভক্ত করেছি, যেটাকে বলছি উপাংশ। এদের কোণগুলা আমি জানি, তাহলে কি এই দুইটা উপাংশের মানও আমি বের করতে পারতেছি। আমরা দেখালাম সূত্র প্রয়োগ করে। তো এই ছিল আমাদের কি বলেন তো উপাংশ সম্পর্কিত যে আলোচনা। এরপরে আমরা আলোচনা করব লম্বাংশ নিয়ে। কি নিয়ে আলোচনা করব ভাইয়া? লম্বাংশ নিয়ে আলোচনা করতে চাই। আজকে জাস্ট থিওরি পার্টটা পড়াবো, নেক্সট ক্লাসে আমরা ম্যাথমেটিক্যাল পার্টটা পড়াবো বা প্রবলেম সলভিং পার্টটা পড়াবো। ওকে, আচ্ছা, এরপরে আমরা আসি লম্বাংশে। লম্বাংশ মানে হচ্ছে কোনো একটি ভেক্টরকে লেখো, কোনো কোনো একটি ভেক্টরকে, কোনো একটি ভেক্টরকে এমন ভাবে দুটি উপাংশ করা হয় অবস্থান করে, তবে উপাংশদ্বয়কে লম্বাংশ বলে। বলা হয়েছে কোনো একটি ভেক্টরকে এমন ভাবে দুইটা উপাংশে বিভক্ত করা হয় যেন তারা পরস্পর কি, পরস্পর, এখানে একটু লিখে রাখেন, পরস্পর কি লিখবেন? পরস্পর, পরস্পর লম্বভাবে অবস্থান করে, তবে উপাংশদ্বয়কে লম্বাংশ বলা হয়। তার মানে আমি কি বুঝালাম? মনে করো আমার কাছে একটা ভেক্টর আছে, কি আছে? একটা ভেক্টর আছে। তাহলে এই ভেক্টর এর নাম দিলাম, কি নাম দিলাম? এই ভেক্টরটার একটা নাম দিলাম, এই একটা হচ্ছে আর। এই আর ভেক্টরকে আমি দুইটা উপাংশে ভাগ করলাম। কয়টা উপাংশে? দুইটা উপাংশে ভাগ করলাম। উপাংশ দুইটা হচ্ছে পরস্পর লম্ব। এই দেখো, একটা উপাংশ মনে করো এইটা, ঠিক আরেকটা উপাংশ এমন ভাবে নিলাম তারা পরস্পর কি বললাম? লম্ব। যদি এমন হয় যে তারা পরস্পর লম্ব, তখন সেই যে উপাংশ দুইটা, এটাকে বলা হয় লম্বাংশ। তাহলে একটা উপাংশের নাম দিলাম পি, আর একটা উপাংশের নাম দিলাম কিউ। তাহলে এমন দুইটা উপাংশ নিলাম, দেখো তো পি এবং কিউ তারা পরস্পর কি আছে? লম্বভাবে অবস্থান করতেছে। যদি এমন হয় তাহলে এই উপাংশদ্বয়কে বলা হয় লম্বাংশ। কি বলা হয় ভাইয়া? লম্বাংশ বলা হয়। ধরে নিলাম আর ভেক্টরটি পি ভেক্টরের সাথে আলফা কোণে ক্রিয়ারত। কি বললাম? আর ভেক্টরটির সাথে পি ভেক্টর কি আলফা কোণে ক্রিয়ারত। তাহলে কিউ ভেক্টরটা কত কোণে ক্রিয়ারত? ভাইয়া 90 মাইনাস আলফা না? ভাইয়া এই দুইটা উপাংশের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। এজন্যই তো এদেরকে নাম দিয়েছি আমি, কি বলেন তো? লম্বাংশ। তাহলে পি এর সাথে আর এর কোণটাকে যদি আমরা ধরি আলফা, তাহলে কিউ এর সাথে আর এর কোণটা হবে কি? 90 মাইনাস আলফা, কারণ তারা লম্ব, তাই না? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি যদি লিখি, একটু লিখি, সেটা হচ্ছে পি এর মান কত? কিসের মান? পি এর মান কত? পি এর মান কত? আচ্ছা ভাইয়া, পি এর মান উপরে থাকবে আর সাইন অপরটার সাথে কোণ। তাহলে সাইন অপরটার সাথে কোণ, সাইন অপরটার সাথে মানে কোণ মানে হচ্ছে পি এর মান নিচ্ছে, অপরটা মানে হচ্ছে কিউ, কিউ এর সাথে কোণ কত ভাইয়া? 90 মাইনাস আলফা, 90 মাইনাস আলফা। আর নিচে হবে সাইন আলফা প্লাস বিটা, অর্থাৎ এই দুইটা কোণের কি সমষ্টি, ঠিক না ভাইয়া? এখানে এই দুইটা কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি না, কারণ তারা লম্বভাবে আছে না উপাংশ দুইটা।
হ্যাঁ, তাহলে নিচে হবে আর সাইন 90 ডিগ্রি, উপরে কি হবে সাইন 90 মাইনাস আলফা, মানে হচ্ছে আর কস আলফা ইজ ইকুয়াল টু কি হবে আর কস আলফা হবে। আর কিউ ইজ ইকুয়াল টু কি হবে আর সাইন অপরটার সাথে কোণ অর্থাৎ পি এর সাথে কোণ আলফা, আর নিচে হবে সাইন পুরাটা, তাহলে পুরাটা কোণ কত 90 ডিগ্রি, তাহলে কত হয় ভাইয়া, ক্ষয় হচ্ছে আর সাইন আলফা, তাহলে কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আর সাইন আলফা। তাহলে দেখেন তো লম্বাংশ যদি হয় সেটা বোঝার একটা ওয়ে আছে, মানে লম্বাংশ বের করে একটা সহজ ওয়ে আছে। কি সেই সহজ ওয়ে, লক্ষ্য করেন পি এর মান হচ্ছে যার সাথে কোণ তার কস হবে। দেখেন পি এর সাথে কোণ কত আলফা না, পি এর সাথে কোণ আলফা না, দেখেন আর ভেক্টরটার কোণ পি এর সাথে কি আলফা না, তাহলে পি এর সাথে কোণ যদি আলফা হয় তাহলে পি এর মান নির্ণয় করতে তার কজ নিব আমরা, আর অপরটার সাইন হবে, অপরটার মান কি হবে সাইন হবে। ওকে, তাহলে আমি কি বুঝাইতে পারি নাই, দেখেন আমি আবার একটা পৃষ্ঠা নিচ্ছি সেটা হচ্ছে বোঝানোর জন্য। দেখেন আমি বলতে চাচ্ছি এই যে একটা ভেক্টর, এটাকে আমরা দুইটা উপাংশে বা লম্বাংশে বিভক্ত করেছি, তাহলে এই যে দুইটা লম্বাংশে বিভক্ত করেছি, দেখেন এই ভেক্টরটার নাম হচ্ছে আর ভেক্টর। কি ভেক্টর ভাইয়া, আর ভেক্টর। তো দুইটা লম্বাংশে বিভক্ত করেছি, একটার নাম দিয়েছি কি পি, আর একটার নাম দিয়েছি কি ভাইয়া কিউ। এখন বলেছিলাম এই দুইটা লম্বাংশের মান কত কিভাবে বের করবেন শিখে রাখেন। পি ইজ ইকুয়াল টু হবে, আপনি ধরে নেন পি এর সাথে আলফা কোণে ক্রিয়ারত আছে আর ভেক্টরটা, কি বললাম পি এর সাথে আর ভেক্টরটা আলফা কোণে ক্রিয়ারত আছে, তাহলে পি এর মান কত হবে মনে রাখবেন, আর কার সাথে কোণ পি এর সাথে কত কোণ আলফা কোণ না, তাহলে কস হবে, যার সাথে কোণ তার মান বের করতে হলে তার মান কি হবে কস হবে। আর কিউ ইজ ইকুয়াল টু হবে আর সাইন আলফা, অপরটির কি হবে সাইন হবে, অপরটি কি হবে সাইন হবে। যার সাথে কোণ তার মান যদি বের করো তখন কজ হবে, আর অপরটির ক্ষেত্রে কি হবে সাইন হবে। এই জিনিসটা যাতে মনে থাকে, তাহলে ভাইয়া আমি যদি বলি যে কিউ এর সাথে কোণ হচ্ছে বিটা, এই ক্ষেত্রে কিভাবে বলবো আমরা, কিউ ইজ ইকুয়াল টু হবে আর কার সাথে কোণ ভাইয়া কিউ এর সাথে কোণ, কিউ এর সাথে কোণ আমি বের করতেছি ও কিউ, তাহলে তখন কস নিব কস বিটা, আর পি কি হবে আর সাইন বিটা হবে, অপরটা নির্ণয় করতে হলে সাইন হবে। আর যার সাথে কোণ সেটাই যদি নির্ণয় করতে চাও তাহলে কজ হবে। বুঝতে পারছো, তার মানে কি যে কোনো একটার সাথে কোণ জানা থাকলেই হবে। বুঝতে পারছো কি, একটা এক্সাম্পল দেই আসো, মনে করেন একটা এক্সাম্পল বা কোয়েশ্চন এরকম, মনে করেন এটা হচ্ছে 3 নিউটন, কি বললাম এটা 3 নিউটন, আমি বললাম এটা হচ্ছে F1, এটা হচ্ছে F2, F2 এর সাথে মনে করেন 30 ডিগ্রি কোণে ক্রিয়ারত আছে। আমি বললাম F1 ইজ ইকুয়াল টু হোয়াট, F3 ইজ ইকুয়াল, F2 ইজ ইকুয়াল টু হোয়াট। ওকে, F1 এবং F2 এর মান বের করো। তুমি কিভাবে বের করবা, F1 বের করব, F2 বের করব। আচ্ছা কার সাথে কোণ দেওয়া আছে F2 এর সাথে কোণ, তাহলে যার সাথে কোণ তার মান যদি বের করি, F2 এর সাথে কোণ F2 এর মান যদি বের করি তাহলে হবে আর কজ হবে, যার সাথে কোণ তার কি হবে কজ হবে, তাহলে 3 cos 30 হবে। আর অপরটার সাথে কি হবে 3 sin, অপরটার ক্ষেত্রে কি হবে সাইন হবে, তাহলে 3 sin 30 ডিগ্রি। এই হলো বিষয়টা আর কি, তাহলে এটা হবে 3/2 আর এটা হবে 3√3/2। ওকে, cos 30 ডিগ্রি মান কত √3/2। এইভাবে আমি F1 এবং F2 এর মান বের করতে পারি। আচ্ছা, এই ছিল লম্বাংশের কি কনসেপ্ট, আশা করি আপনি বুঝতে পেরেছেন। ওকে, এখন দেখুন আপনারা হচ্ছে বিগিনার, আপনাদেরকে ক্লাস করতে হবে এবং সাথে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস বলতে কি এটাকে আবার পড়তে হবে, রিক্যাপ করতে হবে, না হলে এগুলো মনে থাকবে না। তো আস্তে আস্তে পড়েন, আস্তে আস্তে শিখেন, আস্তে আস্তে দেখবেন সবকিছু আপনার
আয়ত্তে চলে আসবে। আস্তে আস্তে দেখবেন সব বুঝে যাচ্ছে। ওকে, এই হচ্ছে উপাংশ এবং লম্বাংশ। ভাই উপাংশ কি ছিল? আমরা বলছিলাম যে একটা ভেক্টরের কয়েকটা অংশে ভাগ করা যায়, মানে ভেক্টরটা ওই অংশ বরাবর গুলাতেও ক্রিয়া করে। যেমন আমরা ট্রলি ব্যাগের উদাহরণ দিয়েছিলাম, ট্রলি ব্যাগকে টানি কুনাকুনি, কিন্তু ট্রলি ব্যাগটা কুনাকুনি যাচ্ছে না, চলতেছে হচ্ছে সামনের দিকে। তাহলে এটা কিভাবে সম্ভব? তার মানে সামনের দিকে ওই বলের কোনো একটা উপাংশ কাজ করতেছিল, ঠিক আছে, এটা আমরা দেখেছিলাম তাই না? তো তখন আমরা উপাংশ দেখেছি, উপাংশ যদি কোণ দেওয়া থাকে কিভাবে, দুইটা উপাংশ যদি কোণ দেওয়া থাকে তাহলে কিভাবে বের করব তাও দেখেছি। এবং আমরা দেখেছি লম্বাংশ, যে এমন দুইটা উপাংশ নিব কোনো একটা ভেক্টরকে ভেঙে তারা পরস্পর লম্ব হবে, এদের একটা কোণ দেওয়া থাকলে আমরা কিভাবে বের করব তাও দেখেছি। ওকে, আমরা এখন দেখব লং রুলার বা ট্রলি ঠেলা অপেক্ষা টানা সহজ। কি? লং রুলার বা ট্রলি ঠেলাঠেলি এগুলা কি? দেখো, ফিজিক্স এতটাই মজা যে ফিজিক্স যদি তুমি পড়ো বাস্তব জীবনের সাথে ফিজিক্সকে সহজে রিলেট করতে পারবা। বুঝতে পারছো? ফিজিক্স বাস্তব জীবনের সব উদাহরণকে সিম্পলিফাই করে দেয়, যে কোনো কিছুকে সিম্পলিফাই করে দেয়, সব কিছু ফিজিক্স দিয়ে চলে। বুঝতে পারছো? ফিজিক্স অত্যন্ত মজার একটা সাবজেক্ট। ওকে, এখন লং রুলার বা ট্রলি ঠেলা অপেক্ষা কি বললাম? টানা সহজ। আচ্ছা, ধরেন আপনাদের কাছে একটা ট্রলি ব্যাগ আছে। লং রুলার চিনেন? লং রুলার, যারা ক্রিকেট খেলা দেখেছেন, একটা রুলার দেখেন না, রুলার দিয়ে যে মাঠ সোজা করে, এই যে এরকম। তাহলে লন রুলার হচ্ছে, সেটা হচ্ছে ওই যে ক্রিকেট খেলার মধ্যে বা ফুটবল খেলার মধ্যে মাঠ সোজা করার জন্য, ঘাসগুলা বা মাঠটাকে সোজা করার জন্য এই যে একটা রুলার ব্যবহার করা হয় না, সেটাকেই বলা হয় লন রুলার। কি বলা হয়? লন রুলার। দেখতে কেমন? সেটা হচ্ছে এরকম, এই যে এর একটা গোল এরকম থাকে না, এটা দিয়ে কি করে? মাঠ রোল করে না, এরকম একটা গোল কি দিয়ে। আর ট্রলি তো জানোই, ট্রলি ব্যাগ, যেটাকে এভাবে টেনে টেনে নেওয়া হয়, ঠিক আছে। তো এখন বলা হয়েছে যে ট্রলি ঠেলা অপেক্ষা টানা সহজ। ওকে ফাইন, আমরা ট্রলির উদাহরণ দিয়ে বিষয়টা একটু দেখি। ট্রলি ঠেলা অপেক্ষা টানা সহজ কেন? মানে ট্রলি ব্যাগ তুমি যদি টেনে নাও তাহলে তোমার জন্য বেশি সহজ হবে, ঠেললে এটা কঠিন হবে। কেন হবে এরকম, সেটা আমরা একটু দেখব। আসেন, ঠেলা কি দেখবো প্রথমে? ঠেলা, ঠেলা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এই মনে করেন কি, তো এই মনে করেন ভূমি। আচ্ছা ফাইন, এই কি? ভূমি। এখানে কি আছে? একটা ট্রলি ব্যাগ আছে। কি আছে? ট্রলি ব্যাগ আছে। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, এই হচ্ছে একটা ট্রলি ব্যাগ। মনে করেন ট্রলি ব্যাগের এখানে তো চাকা আছেই, তাই না? এখানে কি আছে? চাকা আছে। ট্রলি ব্যাগকে যদি আমি ঠেলে নেই, এই দেখেন ঠেলা দিলাম, কি করলাম? ঠেলে নেই, তাহলে কেন ট্রলি ব্যাগটা ঠেলাটা বেশি কঠিন হবে? এখন দেখেন ট্রলি ব্যাগটাকে কি করতেছি আমি, এইদিকে ঠেলে নিতেছি, এই দেখেন এইভাবে। মনে করেন ট্রলি ব্যাগের হ্যান্ডেল আছে, এখানে মনে করেন ট্রলি ব্যাগের কি আছে? হ্যান্ডেল আছে, এই জায়গাটার মধ্যে কি আছে? ট্রলি ব্যাগের হ্যান্ডেলটা আছে। তো আমরা কি করতেছি? ট্রলি ব্যাগটাকে ঠেলে নিতেছি এইদিকে, এই দেখেন এইদিকে আমি ঠেলা দিচ্ছি ট্রলি ব্যাগটাকে। কি দিচ্ছি ভাইয়া? ঠেলা দিচ্ছি, এই দেখেন ট্রলি ব্যাগটাকে এইদিকে আমি ঠেলা দিচ্ছি। তাহলে ট্রলি ব্যাগকে এইদিকে যদি আমি ঠেলা দেই, ট্রলি ব্যাগের যদি বলি যে ট্রলি ব্যাগটাকে আমি এইদিকে ঠেলা দিচ্ছি, তাহলে এটাকে এফ বল দ্বারা প্রয়োগ করলাম। মনে করেন তুমি এফ বল দিয়ে ঠেলা দিয়ে ট্রলিটাকে নিতেছো। এই এফ বলের দুইটা লম্বাংশ যদি আমরা ভাগ করি, দুইটা উপাংশ যদি আমরা ভাগ করি, কি ভাগ করি? দুইটা লম্বাংশ যদি ভাগ করি, একটা মনে করেন এরকম, এই দেখেন একটা এরকম, আর একটা কি হবে? একটা হচ্ছে এরকম, ঠিক আছে। আমি ট্রলি ব্যাগটাকে দুইটা লম্বাংশে ভাগ করলাম, একটা হচ্ছে এই দিকে আর একটা হচ্ছে এই দিকে, একটা হচ্ছে নিচের দিকে আর একটা কি সোজা যেদিকে যাচ্ছে ট্রলি ব্যাগটা ওই দিকে। কেন এইভাবে নিলাম?
কারণ দেখেন ট্রলি ব্যাগটা আপনি এভাবে ঠেললে ট্রলি ব্যাগটা যাচ্ছে ঠিকই সামনের দিকে, তার মানে কি সামনের দিকে কোনো একটা উপাংশ কাজ করতেছে। আমরা নিলাম সামনের দিকে একটা উপাংশ, আর আরেকটা উপাংশ কোথায় নিলাম ভাইয়া? আরেকটা উপাংশ নিলাম আমরা হচ্ছে এই যে নিচের দিকে, ঠিক আছে, নিচের দিকে, মানে লম্বাংশ নিলাম আমরা। এখন লক্ষ্য করেন, যদি এই যে কোণটা থিটা হয়, ভূমির সাথে মনে করলাম থিটা কোণে আমি ট্রলি ব্যাগটাকে ঠেলতেছি, তাহলে এইটাও হবে থিটা, কারণ একান্তর কোণ, ঠিক আছে। আচ্ছা, আমি এই উপাংশের মান বা এই লম্বাংশের মানটা বের করতে চাচ্ছি। এই যে ভূমির দিকে বা উম, যেদিকে যাচ্ছে ট্রলি ব্যাগটা, এইদিকে আমি একটা লম্বাংশ বের করতে চাচ্ছি, মানে এই মানটা আমি চাচ্ছি। তাহলে এটা কি হবে? এফ কে আপনি ভাগ করছেন দুইটা উপাংশে, এবং এইটা এফ এর সাথে কত কোণে আছে? থিটা কোণে আছে, আর আপনি এইটাই বের করতে যাচ্ছেন। আমি বলছি সরাসরি যদি যার সাথে কোণ তারটা যদি আপনি বের করতে চান, তাহলে আপনি কি নিবেন? cos নিবেন না? তাহলে এটা কি হবে? এফ cos থিটা হবে। আর নিচের দিকে যেটা, এটা কি হবে? এফ sin থিটা হবে, অপরটা কি হবে? sin থিটা হবে। বুঝতে পারছেন? তাহলে কি দেখেন, এফ cos থিটা, এই এফ নামক একটা বল দিয়ে আপনি এফ বল দিয়ে আপনার ট্রলি ব্যাগটাকে টানতেছে, ঠেলতেছেন। তাহলে নিচের দিকে কাজ করতেছে এফ সাইন থিটা, আর এই দিকে কাজ করতেছে এফ cos থিটা। আর দেখেন তো সামনের দিকে কোন বলটা কাজ করতেছে? এফ cos থিটা। তাহলে এফ cos থিটা আপনি কোন দিকে? এফ cos থিটার কারণে ট্রলি ব্যাগটা সামনে যাচ্ছে না। এফ cos থিটার কাজটা কি? দেখেন এফ cos থিটা সামনের দিকে, তাহলে এফ cos থিটার কাজটা কি? ট্রলি সামনের দিকে নিবে। কিসের দিকে নিবে? সামনের দিকে নিবে। আচ্ছা, এইখানে এই ট্রলি ব্যাগটা, তার একটা বল, মানে আপনার বলের একটা লম্বাংশ বা উপাংশ নিচের দিকে কাজ করতেছে। ভাইয়া আরেকটা জিনিস নিচের দিকে কাজ করতেছে না, ট্রলি ব্যাগের ওজন। তাহলে দেখেন দুইটা বল নিচের দিকে কাজ করতেছে, একটা হচ্ছে এফ সাইন থিটা, আরেকটা হচ্ছে ডব্লিউ। তাহলে কি এই ট্রলি ব্যাগটাকে ঠেলতে আপনার ওজনটা বাড়লো না? এই ট্রলি ব্যাগের যে ওজন, এটা কি বাড়লো না? হ্যাঁ, ভূমির দিকে একটা ওজন তো ছিলই, আপনি ঠেলার কারণে আপনার একটা বলের উপাংশ এফ সাইন থিটাও নিচের দিকে চলে গেছে। তাহলে কি ওজনের সাথে আরেকটা বল এড হয়ে গেল না? তাহলে জিনিসটার ভারী ভারী হলো না আরো? তাহলে ঠেলাটা আর একটু কঠিন হয়ে গেল না? কেন? নিচের দিকে ওজন আছে, আপনি আরেকটা এমন ঠেলতেছেন, দেখি হ্যাঁ এখানে এফ সাইন থিটা আসছে, তো ওজন বল এবং এফ সাইন থিটা মিলে জিনিসটার ওজন আরো বাড়িয়ে ফেললো না? ওইটাকে আরো ভারী করে তুললো না? তাহলে ঠেলাটা একটু কঠিন হয়ে গেল না? হ্যাঁ, জ্বালাটা কি হবে? একটু কঠিন হয়ে যাবে। তাহলে টানার ক্ষেত্রে কেন সহজ হবে? টানা এমন কি হয় টানলে? তাই আমরা একটু দেখব, দেখে আর চেষ্টা করি একটু। আসা, এই হচ্ছে ভূমি, এই হচ্ছে ভূমি। তারপর এই হচ্ছে আমার ট্রলি। আচ্ছা, ট্রলিটা আমি একটু আঁকি। আচ্ছা, এই হচ্ছে ট্রলি। এখন এই যে ট্রলিটা আছে, এই ট্রলিটাকে আমি কোন দিকে টানতেছি দেখেন তো। ধরেন এই ট্রলিটাকে আমি এইদিকে এফ বলে টানতেছি। এদিকে কি বলে টানতেছি ভাইয়া? এফ বলে টানতেছি। তাহলে এটার নাম কি? এফ বলে এটাকে টানতেছি। তাহলে আমি যদি বলি এইদিকে এফ বলে টানি, ট্রলিটা কোন দিকে যাবে? প্রথম কথা হচ্ছে ট্রলিটা কোন দিকে যাবে ভাইয়া? সামনের দিকে যাচ্ছে। তাহলে সামনের দিকে নিশ্চয়ই বলে একটা উপাংশ কাজ করতেছে। তাহলে এইদিকে একটা উপাংশ কাজ করতেছে, আর এইদিকে আর একটা কি উপাংশ কাজ করতেছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এখন লক্ষ্য করেন, ধরি ট্রলিটা ভূমির সাথে থিটা কোণে আছে। তাহলে এইটা যদি থিটা হয়, এটা কি হবে? থিটা হবে। এইটা যদি থিটা হয়, এইটাও থিটা হবে। তাহলে এইটা কি হবে? যার সাথে থিটা, এই উপাংশের মান কত হবে বা এই লম্বাংশের মান কত হবে? তাহলে এর সাথে কোনটা দেওয়া আছে? থিটা। তাহলে এই কোণের কি হবে? কস হবে না? তাহলে এটা কি হবে? এফ কস থিটা।
আর উপরের দিকে যেটা এটা কি হবে, এফ সাইন থিটা। যার সাথে কোণ সেই উপাংশ বের করতে চাইলে cos নিব, আর লম্ব দিকে যেটা এটা কি নিব, সাইন নিব। তাহলে এটা হবে এফ সাইন থিটা। ঠিক আছে, তাহলে এফ cos থিটার কাজ কি? এফ cos থিটার কাজ হচ্ছে ট্রলি সামনে নিবে। কি করবে? ট্রলি সামনে নিবে, ট্রলি সামনে নিবে। তাহলে ভাইয়া এফ সাইন থিটার কাজ কি? কি বললাম? এফ সাইন থিটার কাজটা কি? এফ সাইন থিটা এর কাজ কি দেখেন তো। এফ সাইন থিটার কাজটা কি হবে? নিচের দিকে কাজ করতেছে কি? নিচের দিকে কি কাজ করতেছে ভাই? নিচের দিকে কাজ করতে হচ্ছে ডব্লিউ। কি কাজ করতেছে? ডব্লিউ, সরি, নিচের দিকে কাজ করতেছে হচ্ছে ডব্লিউ। নিচের দিকে কি কাজ করতেছে? ডব্লিউ মানে বস্তুর ওজনটা কাজ করতেছে। তাহলে এই ডব্লিউ নিচের দিকে কাজ করতেছে, উপরের দিকে কাজ করতেছে এফ সাইন থিটা। তাহলে ডব্লিউ কে এফ সাইন থিটা বিয়োগ করে একটু হ্রাস করে দিবে না? নিচে ডব্লিউ কাজ করতেছে এইদিকে, আর উপরে এফ সাইন থিটা কাজ করতেছে। তার মানে কি, এই যে ডব্লিউ বা ওজন, এটাকে কিছুটা হ্রাস করে দিচ্ছে না এফ সাইন থিটা? তাহলে কি ওজনটা একটু কমে যাচ্ছে না? ওজনটা কি হয়ে যাচ্ছে, একটু কম অনুভব হবে না তোমার কাছে? তাহলে কি, এই যে বস্তুর ওজন ডব্লিউ ছিল, ঠিকই ওজন ছিল ডব্লিউ, কিন্তু তুমি টানার কারণে একটা উপাংশ তৈরি হয়েছে, সেটা হচ্ছে এফ সাইন থিটা, যেটা বস্তুর ওজন থেকে বিয়োগ হয়ে ওজনটাকে কি করতেছে, কিছুটা হ্রাস করতেছে। ঠিক কি না? ওজনকে কি করবে? হ্রাস করবে। তাহলে এই যে ঠেললে নিচের দিকে এফ সাইন থিটা কাজ করে, আর যদি আমি টানি তাহলে উপরের দিকে সাইন থিটা কাজ করে, যার ফলে ওজনটা একটু কমে যায়। তার মানে কি, আমাকে টানাটা একটু সহজ হচ্ছে। এজন্যই লন রুলারকে বা ট্রলিকে ঠেলা অপেক্ষা টানা সহজ হয়। পুরাটাই উপাংশের খেলা, বুঝতে পারছো? এজন্য বলছিলাম উপাংশ বানানোর সময় একটু ফিল হবে বিষয়পাতি, বুঝতে পারছো? ট্রলি ব্যাগকে তুমি ঠেলে দেখো আর ট্রলি ব্যাগকে টেনে দেখো, বুঝতে পারছো? তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবা। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা একটু সামনের দিকে যাই, পাখির উড়া নিয়ে আলোচনা করতে যাই। তারপর হচ্ছে নৌকার গুণ টানা। আচ্ছা, আমরা সহজ পড়াশোনায় চলে এসেছি, আমরা শেষ দিকে চলে এসেছি। পাখির উড়া, ভাইয়া পাখির উড়া মানে, হ্যাঁ, উপাংশের অন্যতম একটা সুন্দর উদাহরণ হচ্ছে পাখির উড়া। পাখি কিভাবে উঠতে উঠতে সামনের দিকে অগ্রসর হয়, খুবই সুন্দর একটা উদাহরণ। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা পাখির উড়াটা। মনে করেন আপনার কাছে একটা পাখি আছে, এরকম একটা পাখি আছে আপনার কাছে, না মানে আকাশে একটা পাখি উঠতেছে, এই দেখেন। আর যদি হোক, আমি অতটা ভালো না পাখি আঁকায়। মনে করেন এই হচ্ছে একটা পাখি। কি? এই হচ্ছে একটা পাখি। পাখি ডানা ঝাপটিয়ে ঝাপটিয়ে সামনের দিকে অগ্রসর হয়। কি বললাম? পাখি ডানা ঝাপটিয়ে ঝাপটিয়ে সামনের দিকে অগ্রসর হয়। তাহলে পাখি একবার ডানা তার এইদিকে ঝাপটিয়ে একটা বল প্রয়োগ করলো, মনে করেন এদিকে বল প্রয়োগ করলো এফ, এইদিকেও বল প্রয়োগ করলো হচ্ছে এফ, বা F1 এদিকে প্রয়োগ করলো, এইদিকে প্রয়োগ করলো কি, F2। আচ্ছা, বাতাসে সে ডানাটা ঝাপটালো। নিউটনের তৃতীয় সূত্র আমরা জানি না, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। বাতাসও কি করে, এই পাখিতে এইদিকে একটা বল প্রয়োগ করে, সেম বল F1 বলটাই প্রয়োগ করে সমান। নিউটনের থার্ড ল কি বলে, নিউটনের তৃতীয় সূত্র মনে আছে? নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তুমি যেটা একটা বস্তুকে বল প্রয়োগ করলে, এই বস্তুটার বিপরীত একটা প্রতিক্রিয়া বল তোমাকে প্রয়োগ করবে। তাহলে তুমি বাতাসে F1 বল প্রয়োগ করলে বাতাস তোমাকে বিপরীত দিকে F1 বল প্রয়োগ করবে। আবার F2 বল প্রয়োগ করলে এটা তোমাকে বিপরীত দিকে কি প্রয়োগ করবে, F2 বল প্রয়োগ করবে। এই যে প্রতিক্রিয়া বল, এই প্রতিক্রিয়া বলের যে লব্ধি, এই লব্ধিটা পাখিকে সামনের দিকে অগ্রসর করে। কি বললাম? এই প্রতিক্রিয়া বলের যে লব্ধি, এই লব্ধিটাকে আর ধরো, আর এই লব্ধির দিকে পাখিটা অগ্রসর হয়। তাহলে পাখিটা দুইটা ডানা দিয়ে দুইটা বল প্রয়োগ করলো, সেম ভাবে প্রতিক্রিয়া বল বাতাসও তাকে সেম বল প্রয়োগ করলো দুইটা, এবং এই দুইটার যে লব্ধি, এটা পাখিটাকে ওইদিকে ওই ডিরেকশনে উড়িয়ে নিয়ে যায়। এই হচ্ছে পাখির উড়ার কনসেপ্ট, তেমন কঠিন কিছু না। এই যে পাখির উড়া দেখলাম, তারপরে এর আগে দেখলাম হচ্ছে লন রোলার, এগুলার ম্যাথ আমি নেক্সট ক্লাসে দেখাবো। বোর্ডে আসছে পাখির উড়া নিয়ে ম্যাথ, এমনকি লন রোলার নিয়েও আসছে।
এখন আমরা দেখব নৌকার গুণ টানা। নৌকার গুণ টানা। আচ্ছা আচ্ছা, কোন একটা নদীতে নৌকাকে যখন সামনের দিকে চালানো হয় তখন নৌকাকে গুণ টেনে নৌকাকে গতি দেওয়া হয়। কি করা হয়? নৌকাকে গুণ টেনে বেগ দেওয়া হয়। কিভাবে এটা? মনে করেন এই হচ্ছে নদী। ওকে, এই নদীর মধ্যে এখানে কি আছে? নৌকা আছে। এই দেখেন এখানে কি আছে? এই যে এখানে আপনার মনে করেন মাঝি যাইতেছে। মাঝির কাছে কি আছে? বৈঠা আছে। মাঝির কাছে কি আছে? বৈঠা আছে। তাহলে নদীর নৌকার গুণটা নাকি নৌকার এই অগ্রভাগের মধ্যে দড়ি বাঁধা হয়। কি বাঁধা হয়? দড়ি বাঁধা হয়। এই দেখেন এইভাবে দড়ি বাঁধা হয়। দড়ি বেঁধে পাড়ের দিকে এই নৌকাটাকে এভাবে টানা হয়। কি করা হয়? টানা হয়। টানার ফলে কি হয় দেখেন, মনে করেন এখানে পাড়ের দিকে এফ বলে টানা হইতেছে। তাহলে এফ বলে পাড়ের দিকে টানার ফলে কি হয়? পারে এই বলের একটা উপাংশ মনে করো এই দিকে, এই বলের একটা উপাংশ এই দিকে কাজ করে, আর লম্ব দিকে আরেকটা উপাংশ কাজ করে। আমরা লম্বাংশ দুইটা নিলাম। ওকে, তাহলে এই লম্বাংশ নৌকাটা এভাবে ঠেলে দেওয়ার ফলে মানে টান দেওয়ার ফলে নৌকাটা সামনের দিকে যাচ্ছে। তো নৌকার একটা উপাংশ এইদিকে কাজ করতেছে লম্ব দিকে, আরেকটা এইদিকে কাজ করতেছে। ধরে নিলাম এই যে যে দড়ি দিয়ে টানা হয়েছে তা এই পাড়ের সাথে থিটা কোণে আছে। এইটা যদি থিটা হয় তাহলে এইটাও থিটা হবে। আচ্ছা, এইটা এফ, এইটা থিটা কোণে আছে। তাহলে এই উপাংশের মান কত? ভাইয়া এফ cos থিটা হবে না? মনে আছে আমি বলছিলাম না যে যার সাথে কোণ ওইদিকে উপাংশ নিলে আমরা কি নিব? cos নিব। আর লম্ব দিকে কি হবে? এফ sin থিটা। তাহলে এই অফ cos থিটা কি করে? নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। কি করে? নৌকাকে সামনে এগিয়ে নিয়ে যায়। তাহলে ভাইয়া এফ সাইন থিটা এর কাজ কি? এ তো পাড়ের দিকে নিয়ে যাচ্ছে, কারণ এর তো আমি দেখতেছি এর ডিরেকশনটা পাড়ের দিকে। ভাইয়া এর কাজ তো পাড়ের দিকে নিয়ে যাওয়া। মাঝি তার হাল বা বৈঠা দিয়ে কি করে? ওই এফ সাইনটাকে প্রতিহত করে বা প্রতিরোধ করে, যাতে সামনের দিকে না যায়। তাহলে মাঝি কি করে? বিপরীত দিকে এটাকে প্রতিহত করে কি দিয়ে? তার বৈঠা দিয়ে। বুঝতে পারছো? তাহলে এইভাবে কি করা হয়? নৌকাকে গুণ টানা হয় বা নৌকাকে দড়ি দিয়ে টেনে সামনের দিকে নিয়ে যাওয়া হয়। কিভাবে? টানা তো হইতেছে এফ এই দিকে, কিন্তু নৌকা যাচ্ছে সামনের দিকে। কেন? তার মানে সামনের দিকে নৌকার কোনো উপাংশ আছে ওই বলের। তাহলে বলের উপাংশ আমরা দেখলাম যে দুইটা ভাগে ভাগ হয়। একটা হচ্ছে এফ cos থিটা। এফ cos থিটা নৌকাকে কোন দিকে নিয়ে যায়? সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আর আরেকটা এফ সাইন থিটা, এটা পাড়ের দিকে নিয়ে যেত, কিন্তু নৌকার মাঝি তার বৈঠা দিয়ে ওইটাকে কি করে? প্রতিহত করে। যার ফলে নৌকাটা সহজে সামনের দিকে এগিয়ে যেতে পারে। এইটা হচ্ছে নৌকার গুণ টানায় উপাংশের একটা সুন্দর প্রয়োগ। ওকে, আচ্ছা ফাইন। আমাদের বেশি নাই, আমরা হালকা একটু দেখব। দুইয়ের অধিক ভেক্টরের লব্ধির মান অধিক। আচ্ছা, কনসেপ্টটা খুবই সুন্দর। ওকে, দুইয়ের অধিক ভেক্টর, তোমার কাছে দুইয়ের অধিক ভেক্টর আছে। তুমি দুইয়ের অধিক ভেক্টরের লব্ধির মান এবং দিক কিভাবে বের করবা? লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম দুইটা ভেক্টর থাকলে আমরা লব্ধি সামান্তরিক সূত্র অর্থাৎ r ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কোস আলফা এগুলা দিয়ে করতে পারি। কিন্তু আমাকে যদি দুইয়ের অধিক দিয়ে তিনটা দিল ভেক্টর, চারটা দিয়ে বললো লব্ধি বের করো, তাহলে আমরা এই লব্ধিটা আমরা কিভাবে বের করব? আচ্ছা, যদি দেখো কখনো দুইয়ের অধিক ভেক্টর আছে, লিখে রাখো, লেখো লম্বাংশ দিয়ে লব্ধি বের করব। কি দিয়ে বের করব লব্ধি? লম্বাংশ দিয়ে লব্ধি বের করব। কি বললাম? তোমার কাছে যদি দুইয়ের অধিক ভেক্টর, তিনটা চারটা পাঁচটা ভেক্টর দিয়ে বলে তাদের লব্ধির মান এবং দিক বের করো, তাহলে তুমি কিভাবে করবা? সেটা হচ্ছে লম্বাংশ দিয়ে লব্ধি বের করবা। আচ্ছা, ঠিক উদাহরণটা আমি দেখতে চাই, মানে এটা আমি বুঝতে চাই কিভাবে লম্বাংশ দিয়ে লব্ধিটা আমি বের করব। ঠিক আছে, আসেন আমরা একটু দেখার ট্রাই করি। আচ্ছা সরি,
কি হলো এটা? লম্বাংশ দিয়ে লব্ধি বের করতে হলে আমার যে উপায়টা অবলম্বন করতে হবে, মানে দুই বা ততোধিক ভেক্টর এর লব্ধি আমরা কিভাবে বের করব? বললাম, দুই এর অধিক ভেক্টর, তিনটা হোক, চারটা হোক, পাঁচটা হোক, এরকম যদি দুই এর অধিক ভেক্টর দেওয়া থাকে এবং তোমাকে বলা হয় লব্ধি বের করো, তাহলে কিভাবে করবা? লম্বাংশ দিয়ে লব্ধি বের করবা। ভাইয়া, লম্বাংশ দিয়ে কিভাবে আমি লব্ধিটা বের করব? আসেন তাই একটু একবার দেখি। লেখেন, মনে করেন আপনাকে কয়েকটা ভেক্টর দেওয়া আছে। কি দেওয়া আছে? কয়েকটা ভেক্টর দেওয়া আছে। সাদা কালি দিয়ে লিখি, সমস্যা নেই। এই হচ্ছে একটা ভেক্টর দেওয়া আছে, আরেকটা ভেক্টর দেওয়া আছে এইটা, আরেকটা ভেক্টর দেওয়া আছে মনে করেন এইটা, আরেকটা ভেক্টর মনে করেন দেওয়া আছে এইটা। এরকম চারটা ভেক্টর দেওয়া আছে। আমি বললাম এই চারটা ভেক্টরের লব্ধির মান বের করো। এই চারটা ভেক্টরের লব্ধির মান বের করো। মনে করো এটার নাম ফি ভেক্টর, এটার নাম কিউ ভেক্টর, এটার নাম আর ভেক্টর, এটার নাম এস ভেক্টর। বা মনে করো এটা না, মনে করো এটার নাম হচ্ছে এ ভেক্টর। কি ভেক্টর? এ ভেক্টর। এটার নাম হচ্ছে বি ভেক্টর, এটার নাম হচ্ছে সি ভেক্টর, সি ভেক্টর। আর এটার নাম হচ্ছে ডি ভেক্টর। আমার স্টেপগুলা খুবই গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। স্টেপগুলা কি? আপনি কি করবেন? যখনই আপনাকে বলবে দুই এর অধিক দিয়ে ভেক্টরের লব্ধির মান অধিক নির্ণয় করেন, তাহলে লম্বাংশ দিয়ে আপনি করবেন। লম্বাংশ মানে কি? কোনো একটা ভেক্টরকে এমন ভাবে দুইটা উপাংশে যদি ভাগ করি, তাহলে উপাংশ দুইটা যদি লম্বভাবে থাকে তখন সেটাকে বলি লম্বাংশ। তাহলে এইখানে এইগুলার লম্বাংশ আমি কিভাবে নিব? মনে রাখবা, স্টেপগুলা মনে রাখো। একটা এক্স অক্ষ নিবা, একটা ওয়াই অক্ষ নিবা। একটা ধনাত্মক এক্স অক্ষ নিবা। কি নিবা? একটা ধনাত্মক এক্স অক্ষ নিবা, এক্স অক্ষ। আর একটা ধনাত্মক ওয়াই অক্ষ নিবা। এক্স অক্ষের সাথে সবার কোণটা বের করবা। কি বের করবা? এক্স অক্ষের সাথে সবার কোণ বের করবা। মনে করো এটা আলফা। আচ্ছা, মনে করেন এটা আলফা, এইটা বিটা, এইটা গামা, এইটা ডেল্টা। এই হচ্ছে চারটা কোণ। এক্স অক্ষের সাথে চারটা ভেক্টরের কোণ বের করবা। আচ্ছা, এরপরে আসো কি করবা। আচ্ছা, এখানে ভেক্টর চারটা আছে। ভেক্টর আছে কয়টা? চারটা আছে। মনে করলাম এই চারটা ভেক্টরের লব্ধির নাম হচ্ছে আর। কি বললাম? এই চারটা ভেক্টরের যে লব্ধি এর নাম কি? আর। তাহলে ধরে নিলাম এই হচ্ছে আমার সেই আর। এইটা কি? আর। এই ভেক্টরের নাম কি বলেন তো? আর ভেক্টর। ধরে নিলাম আর ভেক্টরটারও এক্স অক্ষের সাথে কোণ হচ্ছে থিটা। কি বললাম? আমি সবার ধনাত্মক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ নিব। তো এইগুলার কোণ দেওয়া থাকবে, কোনো না কোনো হিন্টসে দেওয়া থাকবে, লব্ধি আর আমার দেওয়া থাকবে না। তাহলে এই চারটার এক্স অক্ষের সাথে কোণ নিব এবং এই লব্ধির এক্স অক্ষের সাথে কোণ আমি ধরে নিব থিটা। এখন কি করব? বুঝেন বিষয়টা। এখন আমরা একটা জিনিস দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে মনে করেন না, এই যে এ, এই যে বি, এই যে সি এবং ডি, এই চারটা ভেক্টরকে আমি যদি যোগ করি, তাহলে আমরা কোন ভেক্টরটা পাই ভাইয়া? লব্ধি ভেক্টরটা না, যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করছি। চারটা ভেক্টরকে যদি যোগ করে আপনি আর পান, চারটা ভেক্টরের এক্স অক্ষের দিকে উপাংশ যোগ করলে আপনি আর এর এক্স অক্ষের দিকে উপাংশ পাবেন। কি বললাম? চারটা ভেক্টরকে আপনি যোগ করে পেলেন আর। চারটা ভেক্টরকে যোগ করে আর পাইছেন। তার মানে চারটা ভেক্টরের এক্স অক্ষের দিকে উপাংশ, এগুলাকে যদি এক্স, বি এক্স, সি এক্স, ডি এক্স দ্বারা প্রকাশ করেন, তাহলে এর এক্স অক্ষের দিকে উপাংশ আর এর এক্স অক্ষের দিকে উপাংশের সমান হবে। চারটা ভেক্টরকে যোগ করলে আমি পাচ্ছি আর। সেম ভাবে চারটা ভেক্টরের এক্স অক্ষের দিকে উপাংশ যোগ করলে আমি আমার লব্ধির এক্স অক্ষের দিকে উপাংশ পাবো। চারটা ভেক্টরের ওয়াই অক্ষের দিকে উপাংশ, এগুলোকে যদি এ ওয়াই, বি ওয়াই, সি ওয়াই, ডি ওয়াই দিয়ে প্রকাশ করি,
তাহলে লব্ধির ওয়াই অক্ষের দিকে উপাংশ পাবো। ভাইয়া এইটা হচ্ছে কাহিনী আসলে। তাহলে আমি যদি বলি এ এর এক্স অক্ষের দিকে উপাংশ, দেখেন তো কি হবে। বি এর এক্স অক্ষের দিকে উপাংশ কি হবে, সি এর এক্স অক্ষের দিকে উপাংশ কি হবে, এগুলো একটু দেখতে চাই। এ এর এক্স অক্ষের দিকে উপাংশ লক্ষ্য করুন, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। এর এক্স অক্ষের দিকে উপাংশ, ভাইয়া এর এক্স অক্ষের সাথে কোন হতো এটা আগে দেখতে চাই। দেখেন আলফা কোন এখানে দিয়েছি, এর এক্স অক্ষের সাথে কোন আলফা। এক্স অক্ষের দিকে তো কোন দেওয়াই আছে, কোন দেওয়া থাকলে ওইটার মান কি জানি, এ কজ আলফা হবে। ওয়াই এর এক্স অক্ষের দিকে কোন মানে বি এর এক্স অক্ষের দিকে কোন বি এক্স, এর মান কি হবে, বি কজ এক্স অক্ষের সাথে কোন হতো ভাইয়া বিটা, তার মানে বি কজ বিটা। সি এর এক্স অক্ষের দিকে উপাংশ কি হবে, সি কজ জেড দিকে উপাংশ সেদিকে কোন, তাহলে এটা কি হবে, গামা হবে। ডি এর এক্স অক্ষের দিকে উপাংশ কি হবে, ডি কজ ডেল্টা। ঠিক আছে, আর লম্ব দিকে কি হবে, সাইন হবে না, তাহলে চোখ বন্ধ করে সবার সাইন করে দিবা জাস্ট। ডিওয়াই ডি সাইন ডেল্টা। আবারও বলি, লম্বাংশ দিয়ে দুই এর অধিক ভেক্টর আছে, এদের লব্ধির মান অধিক বললাম, লম্বাংশ দিয়ে করব। কিভাবে লম্বাংশ, প্রথমে একটা এক্স অক্ষ আঁকবো, ওয়াই অক্ষ আঁকবো, লব্ধিটা আনুমানিক এঁকে নিব। দেখেন সবার লব্ধি হচ্ছে এ বি সি ডি, আমরা চারটা ভেক্টরের লব্ধি নিচ্ছি, চারটা ভেক্টরের লব্ধি হচ্ছে আর, তাহলে চারটা ভেক্টরের এক্স অক্ষের দিকে উপাংশের লব্ধি বা যোগফল হবে আর এর এক্স অক্ষের দিকে উপাংশ, কারণ আর হচ্ছে এদের লব্ধি। বুঝছো? আচ্ছা, ওয়াই এর এক্স অক্ষের দিকে উপাংশ, ওয়াই এক মানে এদের ওয়াই অক্ষের দিকে উপাংশ আর এর ওয়াই অক্ষের দিকে উপাংশের সমান হবে, এই জিনিসটা মনে রাখো। তাহলে আমি যদি বলি আর এক্স এর মান কত, আর এক্স, ভাইয়া আর এক্স এর মান কত, আর এক্স কি, আর এর এক্স অক্ষের দিকে উপাংশ। ভাইয়া আর এর এক্স অক্ষের দিকে কোণ কত, থিটা, যা যেদিকে কোণ তা সেদিকে মান বের করলে আমরা কি পাবো, কি লিখতে হবে, কস লিখতে হবে। তাহলে আর এর এক্স অক্ষের দিকে উপাংশ হবে আর কস থিটা, আর ওয়াই অক্ষের দিকে উপাংশ হবে আর সাইন থিটা। বুঝতে পারছো? তাহলে আমি বললাম যে এ বি, দেখেন লক্ষ্য করেন, আমার এদের লব্ধি দরকার, এ বি সি ডি, এই যে লব্ধি পাবো, এটা কি এ বি সি ডি এর যোগফলের সমান না, দুই চারটা ভেক্টরের লব্ধির সমান না, তাহলে আর এর এক্স অক্ষের দিকে উপাংশ এই দুইটা এই চারটার এক্স অক্ষের দিকে উপাংশের সমান হবে, যোগফল হবে। তাহলে বি এক্স সি এক্স ডিএক্স। ভাইয়া আর এর এক্স অক্ষের দিকে উপাংশ দেখেছিলাম আর cos থিটা, এর এক্স অক্ষের দিকে উপাংশ হচ্ছে এ cos থিটা, বি এর এক্স অক্ষের দিকে উপাংশ হচ্ছে বি cos বিটা। আচ্ছা এটা থিটা না, আলফা। দেখো এর আগের পৃষ্ঠায় আলফা, আলফা। সি এর এক্স অক্ষের দিকে উপাংশ সি cos গামা, ডি এর ডি cos ডেল্টা। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার আর এর ওয়াই অক্ষের দিকে উপাংশ বা লব্ধির ওয়াই অক্ষের দিকে উপাংশ, বাকিগুলার ওয়াই অক্ষের দিকে উপাংশ যোগফল হবে না। লব্ধির ওয়াই অক্ষের দিকে উপাংশ, এটাকে আর সাইন থিটা দিয়ে নামকরণ করলাম, মানে আর সাইন থিটা আমরা দেখলাম। আর এগুলা হচ্ছে এ সাইন আলফা, এ সাইন বিটা। এই পদ্ধতিতে তোমরা সিকিউটাও সলভ করবা। বুঝতে পারছো? বি সাইন বিটা, সি ওয়াই সি সাইন গামা, ডি সাইন ডেল্টা।
তাহলে এখন আমার লব্ধির মান দরকার। 1 এবং 2 কে কি করে দিব? বর্গ করে দিব। তাহলে বর্গ করে কি করে দিব? যোগ করে দিব। তাহলে বাম দিকে আসে আর স্কয়ার, বাম দিকে আসে আর স্কয়ার, আর স্কয়ার এদিকেও আসে আর স্কয়ার, এদিকে আসে আর স্কয়ার, আর স্কয়ার কমন যায়। ভিতরে থাকে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। আর ওইদিকে যদি স্কয়ার করি তাহলে এ কস থিটা আলফা প্লাস বি কস বিটা প্লাস সি কস গামা প্লাস টি কস ডেল্টা হোল স্কয়ার প্লাস এইটার হোল স্কয়ার, তাই না? এ সাইন আলফা প্লাস বি সাইন বিটা প্লাস সি সাইন গামা প্লাস ডি সাইন ডেল্টা কি হবে? ডি সাইন ডেল্টা হোল স্কয়ার হবে। তাহলে এখান থেকে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মানে হচ্ছে আর, আর এর উপর স্কয়ার আছে, স্কয়ারটাকে ওইদিকে কি করে দেব? রুট আকারে নিব। তাহলে এ কস থিটা প্লাস সরি এ কস আলফা প্লাস বি কস বিটা প্লাস এরকম অনেকগুলা ভেক্টর হোল স্কয়ার প্লাস এ সাইন আলফা প্লাস বি সাইন বিটা প্লাস এরকম অনেকগুলা ভেক্টর হোল স্কয়ার। এই হচ্ছে লব্ধির মান। এভাবে তুমি লব্ধির মান বের করতে পারবা যদি দুইটা ভেক্টর দেওয়া। তাহলে এই যে লব্ধিটা পেলাম সেটাই হচ্ছে, এভাবে আপনি লব্ধি বের করবেন। আপনাকে যদি 3 থেকে 4টা ভেক্টর দেওয়া থাকে তাহলে আপনি কি করবেন? এক্স অক্ষের দিকে উপাংশগুলোকে যোগ করে দিবেন, ওয়াই অক্ষের দিকে উপাংশগুলোকে যোগ করে দিবেন, করে কি করবেন? দুইটার বর্গ করে দিবেন, দুইটা সমীকরণ পাবেন, বর্গের যোগফল করবেন, তাহলে আপনি আর এর মান পাবেন বা লব্ধির মানটা পেয়ে যাবেন। বুঝতে পারছেন? তাহলে এই হচ্ছে দুইটা ভেক্টরের লব্ধির মান বের করার পদ্ধতি। ঠিক আছে? তাহলে লব্ধির দিক কি পাবো? 2 এবং 1 কে ভাগ করেন, 2 ভাগ 1 করেন। কি করবেন? 2 ভাগ 1 করেন। এই অংশটা একটু কঠিন আছে, প্রথম প্রথম একটু অসুবিধা হবে। একবার নিজে দেখে খাতার মধ্যে লিখবেন, প্র্যাকটিস হয়ে যাবে। 2 ভাগ 1 করলে কি হবে? 2 ভাগ 1 করলে কি হবে? 2 এর মধ্যে আছে বাম পক্ষে আর সাইন থিটা, উপরে নিচে। তাহলে 2 ভাগ 1 উপরে কি হবে? আর সাইন থিটা, নিচে কি হবে? আর কস থিটা। লিখি আর সাইন থিটা বাই আর কস থিটা ইজ ইকুয়াল টু, ডান পক্ষে কি হবে? আগে এটা হবে, এই যে এটা, আর এরপরে কি হবে? এইটা হবে। ঠিক আছে? তাহলে এইটা আগে লিখি, এ সাইন আলফা প্লাস বি সাইন বিটা প্লাস সি সাইন গামা প্লাস ডি সাইন ডেল্টা, এ cos আলফা প্লাস বি cos বিটা প্লাস সি সাইন গামা প্লাস cos হবে, তাই না? সি cos গামা প্লাস ডি cos ডেল্টা। এইভাবে আমি এটার কি বের করতে পারবো? এটার দিক বের করতে পারবো। ঠিক আছে? ওকে, এই হলো লব্ধির দিক বের করারও পদ্ধতি। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এইভাবে কি বের করতে পারবেন? লব্ধির দিক। ঠিক আছে? তাহলে এখান থেকে কি পাবেন? আর সাইন থিটা আর কোস থিটা, আর আর কাটা যায়, আর আর কি যায়? কাটা যায়। তাহলে থাকে কি? টেন থিটা না? তাহলে টেন থিটা ইজ ইকুয়াল টু কি হবে? এটা হবে। ঠিক আছে? আমরা যদি এটাকে কাটি,
টেন থিটা। ঠিক আছে, ওকে। এই হচ্ছে লব্ধির দিক বের করার সূত্র। তাহলে থিটাটা কি ছিল জানি ভাইয়া? এই থিটার পরিচয় কি মনে আছে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ কি? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ। তাহলে পদ্ধতিটা একটু বলে যাই আবার, একটু কঠিন একটু নতুন। দুই এর অধিক ভেক্টরের লব্ধির মান অধিক বের করতে বলবে। কিভাবে বের করব? আমি এক্স অক্ষ নিব, ধনাত্মক ওয়াই অক্ষ নিব, এটা আমি কল্পনা করে নিব। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনগুলা দেওয়া থাকবে কোনো না কোনো ভাবে, ওইগুলা বের করব, দেখব। তাহলে ওয়াই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনগুলা দেখব। এরপরে আমরা জানি যে এই চারটা ভেক্টরের লব্ধি হচ্ছে আর, এটা ধরে নিব। আরটাকে ধরে নিব এক্স অক্ষের সাথে থিটা গুণে আছে। তাহলে এই চারটা ভেক্টর বা পাঁচটা যাই হোক, এই ভেক্টরগুলা লব্ধি হবে আর। তাহলে এই ভেক্টরগুলার এক্স অক্ষের দিকে উপাংশের লব্ধি হবে আর এর এক্স অক্ষের দিকে উপাংশ, কারণ আরটা হচ্ছে ওদের লব্ধি। তাহলে এইটাই লিখছিলাম এখানে যে এদের এক্স অক্ষের দিকে উপাংশ হবে আর এর এক্স অক্ষের দিকে উপাংশ, এদের ওয়াই অক্ষের দিকে উপাংশ হবে আর এর ওয়াই অক্ষের দিকে উপাংশ। তো এইভাবে নিলাম, নিয়ে এটাকে বর্গ করে যোগ করলাম, তাহলে আর এর মানটা পেলাম। আর যদি দুই দিয়ে মানে ভাগ করি তাহলে দিকটাও পেয়ে যাব আর এর। তো থিওরিটা জাস্ট মনে রাখো, নেক্সট ক্লাসে আমি এটার অঙ্ক অবশ্যই দেখাবো, অনেকগুলো অঙ্ক আছে এটার, কারণ এটা ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, ক্লাসটা লেন্দি হয়ে গেছে না কিছুটা? আচ্ছা, কিছু কি আর করার, টপিকটা বড়, বুঝতে পারছো কি? টপিকটা একটু বড়, তাই ক্লাসটাও একটু লেন্দি হয়েছে। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের বিভাজন, দুইটা মাত্রা নিয়ে ভেক্টরের বিভাজন করা হইতেছে। একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। আচ্ছা, তিনটা মাত্রা কি বুঝতে পারো তোমরা? একটা মাত্রা হচ্ছে তোমার লিফট রাইট, এটা হচ্ছে একটা মাত্রা। আর একটা হচ্ছে গিয়ে আপ ডাউন, আর একটা হচ্ছে ফ্রন্ট ব্যাক। এরকম তিনটা মাত্রা বরাবর আমরা চলতে পারি। ঠিক আছে, এই হচ্ছে ত্রিমাত্রা। তে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বলতে বোঝানো হইতেছে একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে এক্স অক্ষ, মাত্র মাত্রা হচ্ছে দুইটা বা অক্ষ হচ্ছে দুইটা, এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ। একটা কি এক্স অক্ষ আর একটা কি ভাইয়া? ওয়াই অক্ষ। তাহলে বুঝান, এই হচ্ছে একটা অক্ষ, এই হচ্ছে আরেকটা অক্ষ, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। এটাকে বলা হয় দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের বিভাজন। তাহলে দুইটা অক্ষ থাকবে। ঠিক আছে, তাহলে দুইটা অক্ষ, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা কি ওয়াই অক্ষ। উদাহরণস্বরূপ মনে করেন এই হচ্ছে একটা দুইটা অক্ষ আঁকলাম, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা কি ওয়াই অক্ষ। ধরে নিলাম এখানে একটা বিন্দু আছে, সেটার নাম দিলাম এ। কি বিন্দু আছে? এ বিন্দু আছে। এর স্থানাঙ্ক ধরে নিলাম এক্স, একটা হচ্ছে এ ওয়াই। তাহলে এর অবস্থান ভেক্টরের মান কত হবে ভাইয়া? এর অবস্থান ভেক্টরের মান মনে আছে? ও এ ভেক্টর বা এর অবস্থান ভেক্টরের মান কি হবে? এ এক্স, এটার সাথে নিব আই ক্যাপ। কেন? দেখেন, অবস্থান ভেক্টর মনে আছে তো? আপনি এক্স অক্ষ বরাবর এ এক্স, ওয়াই অক্ষ বরাবর এ ওয়াই পরিমাণে গেলে আপনি এই বিন্দুতে পৌঁছাতে পারতেছেন। তাহলে এক্স অক্ষ বরাবর আমরা একক ভেক্টর কোনটাকে ধরি ভাইয়া? আই ক্যাপ। তাহলে এই মানের সাথে আই ক্যাপটা নিয়ে নিবেন। আই ওয়াই অক্ষের যেটা ওইটার মানের সাথে আপনি জে ক্যাপকে নিয়ে নিবেন, কারণ এক্স অক্ষের দিকে একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ আর ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর হচ্ছে জে ক্যাপ। এরকম একটা ভেক্টরকে মনে করেন দ্বিমাত্রা, মানে একটা এক্স অক্ষ বরাবর আর একটা ওয়াই অক্ষ বরাবর, এরকম মানে দ্বিমাত্রা এক্স অক্ষ বরাবর থাকবে এবং ওয়াই অক্ষ বরাবর। দ্বিমাত্রিক একটা ভেক্টরকে মানে স্থানাঙ্ক ব্যবস্থা, একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের বিভাজন মানে বোঝাতেছি একটা ভেক্টর, তার মাত্রা থাকবে দুইটা,
একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। এই হচ্ছে এক্স অক্ষ যেটাকে আই ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়, এই হচ্ছে যে ওয়াই অক্ষ যেটাকে জে ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এবার ভেক্টরে বিভাজন করা যায়। ওকে, আচ্ছা ভাইয়া এদের মান কি হবে? এ ভেক্টরের মান বা এর মান কি হবে? আই ক্যাপ এবং জে ক্যাপের সহগগুলার স্কোয়ার করে যোগ করে দিবেন। রুট আই ক্যাপের সহগ স্কোয়ার প্লাস জে ক্যাপের সহগ স্কোয়ার, এদের মান আপনি এইভাবে বের করতে পারবেন। তাহলে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কি বললাম? মাত্রা থাকবে দুইটা, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ বরাবর আমরা একক ভেক্টর ধরি আই ক্যাপ দিয়ে লিখবো, আর ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে লিখি জে ক্যাপ, তাহলে জে ক্যাপ দিয়ে লিখবো। বুঝতে পারছেন কি? এভাবে আপনি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের বিভাজন করতে পারেন, ভেক্টরের লব্ধিটা আপনি পাবেন। বুঝতে পারছি? আশা করি বুঝতে পেরেছি। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের বিভাজন মানে কি ভাইয়া? এবার মাত্রা থাকবে তিনটা, একটা হচ্ছে এক্স অক্ষ বা অক্ষ থাকবে তিনটা, একটা হচ্ছে এক্স অক্ষ, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ, আর একটা হচ্ছে জেড অক্ষ। এরকম তিনটা মাত্রা থাকবে। তো ধরে নিলাম একটা ভেক্টর, সেটা হচ্ছে পি ভেক্টর। কি ভেক্টর? এ ভেক্টর। এ ভেক্টর ধরে নিন, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স এ ওয়াই এ জেড। তাহলে এর অবস্থান ভেক্টর কি হবে? এই যে এইটা হবে না তার অবস্থান ভেক্টর। ওকে, তাহলে তার অবস্থান ভেক্টর কি হবে? তিনটা অক্ষ, একটা হচ্ছে এক্স অক্ষ, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ, আর একটা হচ্ছে জেড অক্ষ। তাহলে তার অবস্থান ভেক্টর এক্স অক্ষ বরাবর যাবেন এক্স ঘর, ওয়াই অক্ষ বরাবর যাবেন এ ওয়াই একক, আর জেড অক্ষ বরাবর যাবেন এ জেড একক। এটা হচ্ছে এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা ভেক্টর, মানে একটা বিন্দুর অবস্থান, যেটাকে আমরা দেখছিলাম আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ দ্বারা প্রকাশ করি। অবস্থান ভেক্টরের মানে প্রথম ক্লাসে এটা দেখিয়েছিলাম। তাহলে আমি যদি বলি এই যে ও এ ভেক্টর বা অবস্থান ভেক্টরটি, এর মান কি? এ এক্স বরাবর আপনি আই মানে এক্স অক্ষ বরাবর কত গড় গেছেন? এক্স গড় গেছেন, যেটাকে আই ক্যাপ দ্বারা প্রকাশ করেন। ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেছেন? এ ওয়াই পরিমাণ গেছেন, যেটাকে আপনি জে ক্যাপ দ্বারা প্রকাশ করেন। এবং জেড অক্ষ বরাবর আপনি এজেড গেছেন, যেটাকে আপনি কে ক্যাপ দ্বারা প্রকাশ করেন, কারণ জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে কি? এজেড। আচ্ছা, এই হচ্ছে ত্রিমাত্রিক ব্যবস্থায় ভেক্টরের বিভাজন। তিনটা মাত্রা আছে। বুঝতে পারছেন? ভেক্টরের অবস্থান ত্রিমাত্রিক। এই হলো স্থানাঙ্ক ব্যবস্থায়, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের বিভাজন। ধরে নিলাম এই হচ্ছে একটা ভেক্টর এ, তার ত্রিমাত্রিক ভাবে একটা মানে স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের বিভাজনটা হচ্ছে এরকম: এ ওয়াই জে ক্যাপ এ জেড কে ক্যাপ, এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ এ জেড কে ক্যাপ। তাহলে এই হচ্ছে ভেক্টরের বিভাজন। আর তাহলে এই হচ্ছে ভেক্টর ত্রিমাত্রিক। এই ভেক্টরের মান কি? এই ভেক্টরের মান হচ্ছে রুট এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। মানটা কি হবে? রুট এদের যে সহগগুলো আছে এদের বর্গের যোগফল, রুট এদের সহগগুলো যে আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপের যে সহগ, এদের বর্গের যোগফল। তাহলে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের বিভাজন মানে হচ্ছে ভেক্টরের মাত্রা থাকবে বা অক্ষ থাকবে দুইটি, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। এই যে আই ক্যাপ এবং জে ক্যাপ দ্বারা এইভাবে লেখা হয়। আর ত্রিমাত্রিক ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো? সেটা হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, অর্থাৎ এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে জে ক্যাপ, এবং জেড অক্ষ বরাবর হচ্ছে কে ক্যাপ। এভাবে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরকে বিভাজন করা যায়। ঠিক আছে? তাহলে মনে করেন এগুলার যোগ কিভাবে করব, বিয়োগ কিভাবে করব, কি করব? যোজন কিভাবে করব, বিয়োজন কিভাবে করব। ঠিক আছে? এই ভেক্টরগুলার যোজন কিভাবে করব, বিয়োজন কিভাবে করব। মনে করেন একটা ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ এ জেড কে ক্যাপ। ঠিক আছে? আর একটা ভেক্টর দেওয়া আছে বি ভেক্টর, সেটা হচ্ছে বি এক্স আই ক্যাপ
বি জেড কে ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ, এবং হচ্ছে বি জেড কে ক্যাপ। তাহলে এই ভেক্টরটা কেমন? এক্স অক্ষের দিকে আপনি এই ভেক্টরটাকে কি নির্দেশ করে? আমরা জানি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিয়ে একটা অবস্থান ভেক্টর নির্দেশ করে। তাহলে এই ভেক্টরটা এমন একটা বিন্দুর অবস্থান নির্দেশ করতেছে যেই বিন্দুটা এক্স অক্ষ বরাবর আপনি বি এক্স ঘর যাবেন, ওয়াই অক্ষ বরাবর বি ওয়াই ঘর যাবেন, জেড অক্ষ বরাবর বি জেড ঘর যাবেন, গেলে আপনি এমন একটা বিন্দু পাবেন আর কি, বি ভেক্টরের দিকে একটা বিন্দু পাবেন আর কি। এই ভেক্টরটা এইভাবে নির্দেশ করে। আচ্ছা, এই যে ত্রিমাত্রিক আপনি দুইটা ভেক্টর নিলেন, তিনটা মাত্রা বা তিনটা অক্ষ আছে তাদের, ত্রিমাত্রিক যে দুইটা ভেক্টর নিলেন এগুলার যোগ কিভাবে করবেন? আমি চাচ্ছি হচ্ছে এ যোগ বি, এটা কিভাবে করবেন? আর আমি চাচ্ছি হচ্ছে এ বিয়োগ বি, এটা কিভাবে করবেন? এ যোগ বি, তাহলে এইটার সাথে এইটা যোগ করে দিবেন। বি, এটা একেবারে ইজি। কি করবেন? আই ক্যাপের সহগ আই ক্যাপের সহগ যোগ করবেন। আই ক্যাপের সহগ এখানে কি আছে? এক্স। আই ক্যাপের সহগ কি আছে? বি এক্স। যোগ করে দিবেন এক্স প্লাস বি এক্স আই ক্যাপ। জে ক্যাপের সহগ জে ক্যাপের সহগ যোগ করে দিবেন, তাহলে এ ওয়াই প্লাস বি ওয়াই জে ক্যাপ। কে ক্যাপের সহগ কে ক্যাপের সহগ যোগ করে দিবেন, এ জেড প্লাস বি জেড কে ক্যাপ। ইট দ্যাটস ইজি। এটা এতটাই সহজ, বুঝতে পারছো? ইংলিশে তো পারি না, যাই হোক। বিয়োগ কিভাবে করবেন? সেম আই ক্যাপের সহগ আই ক্যাপের সহগ বিয়োগ, জে ক্যাপের সহগ জে ক্যাপের সহগ বিয়োগ, কে ক্যাপের সহগ কে ক্যাপের সহগ বি ওয়াই না, এটা হবে বি ওয়াই এ ওয়াই মাইনাস বি ওয়াই জে ক্যাপ। এটা হবে এ জেড মাইনাস বি জেড কে ক্যাপ। ওকে, আচ্ছা, এইভাবে আপনি বিয়োগ করতে পারবেন। ঠিক আছে, তাহলে ত্রিমাত্রিক এরকম আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দ্বারা যদি ভেক্টর থাকে এর যোগ করতে পারবেন। আই ক্যাপের সহগ আই ক্যাপের সহগ যোগ করে দিবেন, জে ক্যাপের সহগ জে ক্যাপের সহগ যোগ করে দিবেন, কে ক্যাপের সহগ কে ক্যাপের সহগ যোগ করে দিবেন। তো এটা শেখানোর উদ্দেশ্য হচ্ছে ভেক্টরকে ত্রিমাত্রিক ভাবে আমরা কিভাবে প্রকাশ করতেছি, দ্বিমাত্রিক ভাবে আমরা কিভাবে প্রকাশ করতেছি, এইটাই হচ্ছে এটা শেখানোর উদ্দেশ্য। দ্বিমাত্রিক ভাবে প্রকাশ করতে হলে আমরা দুইটা মাত্রা নিচ্ছি, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে আই ক্যাপ এবং জে ক্যাপ নিচ্ছি, তাই না? আর ত্রিমাত্রিকের ক্ষেত্রে আমরা কি নিচ্ছি? তিনটা অক্ষ নিচ্ছি, আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ। বুঝতে পারছেন কি? আর যোজন বিয়োজন তো দেখলাম, এরপরে হচ্ছে দিক কোসাইন। ওকে, দিক কোসাইন খুবই ইজি, খুবই সহজ। ওকে, ওকে ফাইন। মনে করেন একটা ভেক্টর এ ভেক্টর এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ এ জেড কে ক্যাপ। মনে করেন ভেক্টরটা হচ্ছে এইটা, তিনটা অক্ষ আঁকলাম, এক দুই তিন, তিনটা অক্ষ আঁকলাম। তাহলে এটা তো অবশ্যই একটা অবস্থান ভেক্টর, তাহলে মনে করেন এটা হচ্ছে এ ভেক্টর, মানে এ ভেক্টরটা। তাহলে এখানে তিনটা অক্ষ হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ, আর একটা হচ্ছে জেড অক্ষ। আমি বললাম এই ভেক্টরটা, এই যে এ ভেক্টরটা আপনি আঁকলেন, এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে? এটাকে ধরে নেন থিটা এক্স। এই থিটা এক্স এর মান কত? অর্থাৎ এই এ ভেক্টরটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে, ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে, জেড অক্ষের ধনাত্মক দিকের সাথে আসলে কত কোণ উৎপন্ন করছে তা বের করতে চাচ্ছি। অর্থাৎ একটা ভেক্টর, ত্রিমাত্রিক ভেক্টর আছে, এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে, ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে, এবং জেড অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে, আমি সেটা বের করতে চাচ্ছি।
আমি কিভাবে বের করব? মনে রাখবেন একটা সূত্র আছে, থিটা এক্স কোস, কি লিখবেন? কোস ইনভার্স থিটা ওয়াই কোস ইনভার্স থিটা জেড কোস ইনভার্স, এইভাবে দিবেন, ঠিক আছে? এরকম দিবেন দাগ, নিচে তিনটা কিসের যোগ করে দিবেন, নিচে হবে এ ভেক্টরের মান, কি হবে? এ ভেক্টরের মান, তাহলে এ ভেক্টরের মান কি হবে? এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। উপরে কি হবে? উপরে হবে, দেখেন আপনি থিটা এক্স বের করতে চাচ্ছেন, সেটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ। আপনি উপরে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ বের করতে চাচ্ছেন, আর কোস ইনভার্স উপরে আপনি নেবেন এক্স অক্ষের উপাংশটা। তাহলে এক্স অক্ষের উপাংশকে দেখেন, আই ক্যাপ হচ্ছে এক্স অক্ষকে নির্দেশ করে, তাহলে এক্স অক্ষের উপাংশ কি হবে? এক্স হবে। ওয়াই অক্ষের উপাংশ কি হবে? এ ওয়াই হবে। এরকম ভাবে আপনি জেড আই বের করতে চাচ্ছেন, আপনি জেড অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ নিতে চাচ্ছেন, আপনি cos ইনভার্স উপরে জেড অক্ষের যে উপাংশ, এই দেখেন জেড অক্ষের উপাংশ কে ক্যাপ দ্বারা প্রকাশ করি না আমরা জেড অক্ষের একক ভেক্টরকে, তাহলে জেড অক্ষের উপাংশ কি এজেড না? তাহলে জেড অক্ষের উপাংশকে আপনি উপরে লিখবেন আর নিচে কি লিখবেন? ভেক্টরটির মান লিখবেন। এইভাবে আপনি তিনটা, একটা ত্রিমাত্রিক ভেক্টর তিনটা অক্ষের সাথে কি কি কোণ উৎপন্ন করে তা বের করতে পারেন, যেটাকে বলা হয় দিক কোসাইন। কি বলা হয়? দিক কোসাইন। বুঝতে পারছেন? এই ছিল আজকের লেকচার আর কি। লেকচারটা ভালো বড় হয়েছে, খুবই ইম্পর্টেন্ট একটা লেকচার, খুবই ইম্পর্টেন্ট টপিক। সেটা ছিল উপাংশ। উপাংশ কি? একটা ভেক্টর, এর বিভিন্ন আপনি কয়েকটা ভাগে এটাকে ভাগ করতে পারেন, যেটাকে আমরা দিয়েছিলাম উপাংশ নাম। আবার একটা ভেক্টর, এটাকে যদি এমন দুইটা ভাগে ভাগ করেন তারা পরস্পর লম্ব, তখন সেটাকে বলা হয় লম্বাংশ। আর ত্রিমাত্রিক দ্বিমাত্রিক ভেক্টর, যে দুইটা অক্ষ থাকলে ভেক্টর, তিনটা অক্ষ থাকলে ভেক্টর, আমরা তা দেখেছি। বুঝতে পেরেছি? এরপরে আমরা এদের যোজন বিয়োজন, ত্রিমাত্রিক ভেক্টরের যোজন, দ্বিমাত্রিক ভেক্টরের যোজন, এগুলো আমরা দেখেছি। দেখেন কিছু বাস্তব উদাহরণ দেখেছি। প্রথমে কি দেখেছিলাম? উপাংশ, একটা ভেক্টরকে আমরা দুই তিন ভাগে ভাগ করতে পারি, এগুলো হচ্ছে উপাংশ। এরপরে যদি আমি দেখলাম যে আলফা এবং বিটা কোণে এরকম যদি থাকে, তাহলে উপাংশের মান কিভাবে বের করে। এরপরে আমরা দেখলাম হচ্ছে লম্বাংশ, আর আমাদের অঙ্কগুলো আমরা করব লম্বাংশ দিয়ে। লম্বাংশ দেখার পর আমরা বললাম যে লন রুলার বা ট্রলি আপনি যে ঠেলা, এটা অপেক্ষা টানা সহজ। কেন সহজ? এগুলো আমরা ব্যাখ্যা করেছি। পাখির উড়া দেখেছি, নৌকার গুণ টানা দেখেছি। এরপরে দুই এর অধিক ভেক্টরের লব্ধির দিক এবং মান, এটা দেখেছি যে তিনটা ভেক্টর দেওয়া আছে, দুইটা ভেক্টরের লব্ধি তো আপনি পারেন, তিনটা দেওয়া আছে, চারটা দেওয়া আছে, আমরা কিভাবে করব? তিনটা দেওয়া আছে, চারটা দেওয়া আছে, আমি কিভাবে করব? বললাম লম্বাংশ দিয়ে করতে হবে। এক্স অক্ষ ধরে নেবেন, ওয়াই অক্ষ ধরে নেবেন, এক্স অক্ষের দিকে উপাংশ নেবেন, ওয়াই অক্ষের দিকে উপাংশ নেবেন, এগুলা যোগ করে দিলে লব্ধির এক্স অক্ষের দিকে উপাংশ, ওয়াই অক্ষের দিকে উপাংশ পাবেন। এই যে এইটা, এই লাইনটা। এরপরে দুইটা সমীকরণ পেলাম, সমীকরণ দুইটা কি করে দিলাম? স্কোয়ার করে যোগ করে দিলে আমরা আর এর মানটা পেলাম, আর ভাগ করে দিলে আমরা ওই যে তিন চারটা ভেক্টর বা পাঁচটা ভেক্টরের লব্ধির দিকটাও পেয়ে গেলাম। আর দিকটা আমরা যেটা পাই সেটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ। তো নেক্সট ক্লাসে আমরা এগুলোর উদাহরণ দেখব, বা প্রবলেম সলভিং করলে আরো ক্লিয়ার হবে বিষয়টা। আজকে থিওরিটা জাস্ট দেখে রাখো, থিওরিটা খাতার মধ্যে একবার লিখবা, নিজে আবার প্র্যাকটিস করবা। এরপর দেখলাম দ্বিমাত্রিক ভেক্টরস, ত্রিমাত্রিক ভেক্টর, এদের মান, এদেরকে কিভাবে যোগ করা লাগে, এদেরকে কিভাবে বিয়োগ করা লাগে। দেখলাম দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক ভেক্টর এক্স অক্ষের সাথে কোণ কিভাবে উৎপন্ন করে, ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, জেড অক্ষের সাথে কোণ উৎপন্ন করে, এগুলা বের করার নিয়ম, যেটাকে বলা হচ্ছে দিক কোসাইন, তা দেখলাম। তো এই ছিল আজকের লেকচার। আমরা মানে লেকচার, আমাদের এই ক্লাসে আমরা এই উপাংশ এবং লম্বাংশ সম্পর্কিত থিওরি পার্ট দেখলাম। নেক্সট ক্লাসে আমরা এর ম্যাথমেটিক্যাল বা প্রবলেম সলভিং পার্টটা দেখে নেব।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলের ক্লাসটাকে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন এবং ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আর মানে কি ব্যবস্থা নিলে ক্লাসটা আর একটু ইমপ্রুভমেন্ট হবে ক্লাসের। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।